আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে টিস্যু ও টিস্যু তন্ত্রের লেকচার নাম্বার 4 এ স্বাগতম। তোমরা জানো যে এর আগে আমি টিস্যু ও টিস্যু তন্ত্রের উপর 3টা লেকচার নিছিলাম। একাডেমিক ক্লাস হচ্ছে এগুলা, ডিটেইলস পড়াচ্ছি আমি, বেসিক থেকে লজিক থেকে পড়াচ্ছি, বইয়ের প্রতিটা লাইন আমি ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা চতুর্থ লেকচার নিয়ে হাজির হচ্ছি এবং চতুর্থ লেকচার আমরা গুরুত্বপূর্ণ কিছু জিনিস পড়বো যেটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, তোমার এই চ্যাপ্টারটা বোঝার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তো তোমরা জানো এর আগে আমি টিস্যু টপিকটা পড়াইছি এবং টিস্যু টপিকটা পড়ার পর টিস্যু তন্ত্র নিয়ে আমি আলোচনা করছিলাম গত ক্লাসে। সেটা হচ্ছে টিস্যু তন্ত্র আমি 3 প্রকার বলছিলাম: টোকিও টিস্যু তন্ত্র, ব্যক্তি টিস্যু তন্ত্র, পরিবহন টিস্যু তন্ত্র। এগুলো নিয়ে আমি গত ক্লাসে একটু ভালোভাবে আলোচনা করার চেষ্টা করছি। আজকে আমরা টিস্যু তন্ত্র নিয়ে আরো কিছু জানার চেষ্টা করব। তো টিস্যু তন্ত্র মূলত 3 প্রকার, মানে হচ্ছে টোকিও টিস্যু তন্ত্র যেটা ত্বক তৈরি করবে, পরিবহন টিস্যুতন্ত্র যেটা পরিবহনের কাজ করবে, ভিত্তি টিস্যুতন্ত্র যেটা উদ্ভিদের মূল ভিত্তি হিসেবে কাজ করবে। তাহলে মোটামুটি একটা উদ্ভিদের টিস্যুতন্ত্র 3 প্রকার: টোকিও, ভিত্তি, পরিবহন। আমরা আস্তে আস্তে এগুলা জানার চেষ্টা করব, টোকিও কি, ভিত্তি কি, পরিবহন কি। তোমরা একটু ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও এবং লাইভটা একটু শেয়ার করে দাও, যাতে সবাই এই ক্লাস যে হচ্ছে এটা জানতে পারে এবং এই ফ্রি ক্লাসগুলো তারা করতে পারে। একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা এবং লাইভটা একটু কি করে দিবা, শেয়ার করে দিবা। এখন দেখো, এই যে টোকিও টিস্যুতন্ত্র, ভিত্তি টিস্যুতন্ত্র, পরিবহন টিস্যুতন্ত্র, টিস্যুতন্ত্র মানে কি? দেখো, তন্ত্র শব্দটা কখন আসে? তন্ত্র শব্দটা তখনই আসে যখন এখানে অনেকগুলা টিস্যু থাকবে। তাহলে টিস্যুতন্ত্র যেহেতু আমি বলতেছি, দেখো টিস্যু এক জিনিস, আমি গত ক্লাসে এটা আমি ব্যাখ্যা করছিলাম যে যখন বলবো শুধু টিস্যু বলা আর টিস্যুতন্ত্রের মধ্যে পার্থক্য কি? শুধু টিস্যু বলা আর টিস্যুতন্ত্রের মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গায় যে শুধু টিস্যু বলতে আমরা একটা টিস্যু বুঝি, শুধু টিস্যু বলতে আমরা একটা টিস্যু বুঝি। বাট যখন টিস্যুতন্ত্র বলবো তখন অ্যাকচুয়ালি 2 বা ততোধিক টিস্যু থাকবে, তখন 2 বা ততোধিক টিস্যু থাকবে। 2টাও থাকতে পারে, তার চেয়ে বেশিও থাকতে পারে। তো নর্মালি টিস্যু বলতে আমরা একটা টিস্যুকেই বুঝে থাকি, যেমন জাইলেম একটা টিস্যু, ফ্লোয়েম আরেকটা টিস্যু। বাট টিস্যুতন্ত্র তখনই বলবো যখন 2 বা ততোধিক টিস্যু থাকলেই হবে না, একটা নির্দিষ্ট কাজ করে। যেমন জাইলেম টিস্যু আর ফ্লোয়েম টিস্যু দুজনেই একটা নির্দিষ্ট কাজ করে, সেটা হচ্ছে পরিবহনের কাজ করে। তাই এদেরকে বলা হয় পরিবহন টিস্যু তন্ত্র। তাহলে দেখো, তন্ত্র শব্দটা তখনই আসতেছে যখন 2 বা তার চেয়ে বেশি টিস্যু মিলে একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করে। ধরে নাও, পরিবহন টিস্যু তন্ত্র হচ্ছে কি কি টিস্যু আছে, গত ক্লাসে বলছিলাম জাইলেম টিস্যু আছে, ফ্লোয়েম টিস্যু আছে, তাহলে 2টা আছে না? এখন দোনোটা টিস্যুরই কাজ হচ্ছে পরিবহন করা, তাহলে একটা নির্দিষ্ট কাজ করতেছে, তখন আমরা এদেরকে বলবো টিস্যুতন্ত্র। দ্যাট মিনস টিস্যুতন্ত্র ওয়ার্ডটাতে আমরা বুঝবো এখানে 2 বা তার চেয়ে বেশি টিস্যু থাকবে। এটাই হচ্ছে মূলত টিস্যুতন্ত্র টার্মটা। অনেকে টিস্যুতন্ত্র টার্মটা বুঝো না, এই টার্মটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন দেখো, যেহেতু টোকিও টিস্যুতন্ত্র, ভিত্তি টিস্যুতন্ত্র, পরিবহন টিস্যুতন্ত্র, তা আমরা টোকিও টিস্যুতন্ত্র নিয়ে আলোচনা করবো। দেখো, টোকিও মানে আসছে ত্বক থেকে। তোমরা সবাই জানো উদ্ভিদের বাইরের দিকে একটা ত্বক আছে। আমরা উদ্ভিদকে যখন ধরি, উদ্ভিদের কাণ্ডটাকে যখন ধরি, উদ্ভিদের মূলটাকে যখন ধরি, তখন এই বাইরের দিকে যে আবরণটা আমরা ধরি, ওটাই হচ্ছে উদ্ভিদের ত্বক। তো উদ্ভিদের ত্বক যে টিস্যুতন্ত্র গঠন করবে তাকেই বলবো টোকিও টিস্যুতন্ত্র। দ্যাট মিনস আমি একটু আগে বলছি তোমাদেরকে, টিস্যুতন্ত্র যেহেতু বলতেছি, তাহলে এখানে 2টা বা তার চেয়ে বেশি টিস্যু থাকতে হবে। ঠিক সেম ভাবে দেখো, এই টোকিও টিস্যুতন্ত্রে আমি 2টা টিস্যু দিছি। একটি টিস্যু হচ্ছে এপিডার্মিস বা এপিব্লেমা, এটি একটি টিস্যু। আরেকটি টিস্যু হচ্ছে পেরিডার্ম টিস্যু। তাহলে একটু মনোযোগ দিবা, আমি একটু আগেই বলছি টিস্যুতন্ত্র বলতে হলে 2 বা তার চেয়ে বেশি টিস্যু থাকতে হবে। তাহলে দেখো, এটা যেহেতু টিস্যুতন্ত্র, তাহলে দেখো এখানে 2টা টিস্যু আছে, 2 বা তার চেয়ে বেশি টিস্যু আছে। তো দ্যাট মিনস টোকিও টিস্যুতন্ত্রতে কি কি টিস্যু আছে? একটি হচ্ছে এপিডার্মিস, আরেকটা হচ্ছে অথবা এপিব্লেমা, আরেকটা হচ্ছে পেরিডার্ম টিস্যু। এখন এগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি যে যদি সেটা কাণ্ডের হয়, কাণ্ডের ত্বক। আচ্ছা, আমি আগে এপিডার্মিস মানেটা কি আমি বলি। এই যেখানে আমি একটা ওয়ার্ড ইউজ করতেছি, এপিডার্মিস।
দেখো এপি মানে কি জানো? এপি মানে হচ্ছে বহি। বহি মানে কি? বহি মানে বাইরে, বাইরে। ডার্মিস মানে হচ্ছে ত্বক। তাহলে তোমরা আমাকে বলো এপিডার্মিস মানে কি? এপিডার্মিস মানে বহি ত্বক, বাইরের দিকে ত্বক। উদ্ভিদের বাইরের দিকে দিকে যে ত্বকটা, যে টিস্যু গঠন করে, উদ্ভিদের বাইরের দিকে ত্বকটা যে টিস্যু গঠন করে তাকে বলবো এপিডার্মিস। এপি মানে বাইরে, ডার্মিস মানে ত্বক। তাহলে উদ্ভিদের বাইরের দিকে যে ত্বকটা উদ্ভিদ যে টিস্যু গঠন করে তাকে বলবো এপিডার্মিস টিস্যু। এন্ড রিমেম্বার, এপিডার্মিস ওয়ার্ডটা আমরা ইউজ করব সেটা যদি কাণ্ডের বহিত্বক হয়। তোমরা সবাই কাণ্ড চিনো। যেমন আমি যদি এখানে একটা গাছ আঁকি, এটা মাটি, মাটির উপরে এভাবে একটা গাছ আছে, গাছ খাড়াই আছে, আর মাটির নিচে এভাবে একটা মূল আছে। তাহলে মাটির নিচে যেটা থাকে গাছের, এটাকে আমরা বলি মূল, এটাকে আমরা বলি মূল। আর মাটির উপরে যেটা থাকে এটাকে আমরা বলি কাণ্ড, তাই না? তাহলে এই কাণ্ডের যে বাইরের দিকে যে ত্বক সেটাই হবে এপিডার্মিস। কিন্তু যখন সেটা মূল হবে, একটু খেয়াল করো, এই যে মূল, তোমরা অনেকে মূল খাও, যেমন গাজর, গাজর একটা মূল, গাজর খাও। তাহলে ওই যে মূলের যে বাইরের দিকে ত্বক সেটাকে তখন আমি বলবো এপিব্লেমা। এপিব্লেমা। দেখো আবার সেম কথা, এপি মানে কি? এপি মানে হচ্ছে বহি, ব্লেমা মানে হচ্ছে আস্তরণ। আচ্ছা, আস্তরণ মানে কি? সেম কথা না, ত্বক আর কি। এপিব্লেমা বলবো সেটা যদি মূলের বহিত্বক হয়। একটু খেয়াল রাখবা, যদি মূলের বহিত্বক হয় তখন নাম হবে এপিব্লেমা, আর যদি কাণ্ডের বহিত্বক হয় নাম হবে এপিডার্মিস। তাই আমি লিখছি কাণ্ডের ক্ষেত্রে এপিডার্মিস বলবো, মূলের ক্ষেত্রে এপিব্লেমা বলবো। বাট সেম জিনিস, সেম জিনিস, বাট নামটা ডিফারেন্ট। কাণ্ডের বহিত্বক হলো এপিডার্মিস, মূলের বহিত্বক হলো এপিব্লেমা। দ্যাট মিন্স এপিডার্মিস বা এপিব্লেমা, এই এপি মানে কি? বাইরে। তাহলে বাইরের দিকে যে ত্বক, বাইরের ত্বকটা যে টিস্যু গঠন করে সেই এপিডার্মিস বা এপিব্লেমা। হোয়াট ইজ পেরিট্রাম? এটাও আমাদের উদ্ভিদের বাইরের দিকে ত্বক গঠন করে। যেহেতু দেখো ত্বকের আন্ডারে পড়ছে, দেখো ত্বকীয় টিস্যু তন্ত্রের আন্ডারে পেরিডাম পড়ছে, তাহলে এটাও কিন্তু ত্বক গঠন করে। এটা অনেকে বুঝবা না, এটা আমি বিস্তারিত বুঝাবো। এটা অনেকে বুঝবা না, বইয়ে তো ওভাবে নাই, এটা আমি বুঝাবো, এটা খুব মজার। আচ্ছা, আপাতত তোমাকে বুঝালাম যে এপিডার্মিস কি বা এপিব্লেমা কি। সোজা বাংলায় এপিডার্মিস মানে বহিত্বক, এপিব্লেমা মানে বহিত্বক, বহি আস্তরণ। মূলের ক্ষেত্রে এপিব্লেমা, কাণ্ডের ক্ষেত্রে এপিডার্মিস বলবা। এখন অনেক সময় আরো কিছু ওয়ার্ড পাবা, আরো কিছু ওয়ার্ড পাবা, যেমন আমি একটু বলি, আরো কিছু ওয়ার্ড পাবা, যেমন এভাবে পাবা। আমি একটু দেখাচ্ছি, এই যে একটু দাঁড়াও, এই যে উদ্ভিদের এই যে বাইরের দিকে যে ত্বক, উদ্ভিদের এই যে বাইরের দিকে যে ত্বকটা, এটাকে আমি কি বলছি? বাইরের দিকে যে ত্বক, এটাকে আমি কি বলছি? এপিডার্মিস। একটু আগে বললাম উদ্ভিদের বাইরের দিকে যে ত্বক, এটা হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিসের নিচে আরেকটা ত্বক আছে, যেমন দেখো এদিক দিয়ে ধরো আরেকটা ত্বক আছে, এদিক দিয়ে আরেকটা ত্বক আছে। ঠিক সেম ভাবে এপিডার্মিসের নিচে খেয়াল করবা, এপিডার্মিসের নিচে যে ত্বকটা আছে এটাকে বলা হয় হাইপোডার্মিস। একটু মনোযোগ দিবা, এটাকে বলা হয় হাইপোডার্মিস। তাহলে ডার্মিস মানে কি? দেখো, ডার্মিস মানে হচ্ছে ত্বক। এখন হাইপো মানে কি জানো? হাইপো মানে হচ্ছে অধ। আচ্ছা ভাই, অধ মানে কি? অধ মানে নিচ। তোমরা জানো আমরা অনেক সময় এই ওয়ার্ডটি ইউজ করি, সেটা হচ্ছে যে তোমার দিন দিন অধপতন হচ্ছে। আমরা অনেক সময় তোমরা খারাপ করলে আমরা বলি যে তোমার দিন দিন অধপতন হচ্ছে। অধ মানে হচ্ছে তুমি দিন দিন নিচে নামতেছো, তার মানে অধ মানে কি? নিচ। একটু খেয়াল করবা, এই ত্বকটা কিন্তু বহিত্বকের নিচে না, এপিডার্মিসের নিচে না। যেহেতু নিচে তাই অধ, অধ মানে নিচ। কার নিচে? এপিডার্মিসের নিচে, বহিত্বকের নিচে, তাই এটার নাম হচ্ছে হাইপোডার্মিস বা অধত্বক। তারপর এদিকে ধরে নাও, এদিকে কিছু এরকম গোল গোল জিনিস থাকে, এই গোল গোল জিনিস যেগুলা, এগুলাকে বলা হয় কর্টেক্স। এই কর্টেক্স গুলো অ্যাকচুয়ালি প্যারেনকাইমা, গোল গোল যেহেতু, এগুলো অ্যাকচুয়ালি প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। এগুলো কি দিয়ে গঠিত? এখানে আমি লিখে দিচ্ছি, প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। এগুলো অ্যাকচুয়ালি প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত।
তারপর এখানে এভাবে গোল গোল করে কিছু কোষ আছে, আমি এভাবে গোল করে দেখাচ্ছি, এভাবে গোল করে কিছু কোষ আছে, এভাবে গোল করে কিছু কোষ আছে, এই যে গোল, এই যে গোল করে কিছু কোষ আছে, এরকম গোল করে কিছু কোষ আছে। তো এই যে গোল করে কিছু কোষ আছে এটা সবার নিচে, একেবারে নিচের দিকে, তাই এটাকে বলা হয় এন্ডোডার্মিস, এটাকে বলা হয় ডার্মিস, এন্ডোডার্মিস। তাহলে ডার্মিস মানে কি? ডার্মিস মানে হচ্ছে ত্বক, আর এন্ডো মানে কি? অন্ত, মানে ভিতরে, তাহলে ভিতরের ত্বক, তাহলে অন্তত্বক, ভিতরের ত্বক হচ্ছে এন্ডোডার্মিস। তাহলে আমি কি বললাম? বহিত্বক এপিডার্মিস, অধত্বক হাইপোডার্মিস, এবং সবচেয়ে ভিতরের দিকে যে ত্বক, লাস্টের দিকে ত্বক, সেটা হচ্ছে অন্তত্বক বা এন্ডোডার্মিস। আর মাঝখানে এদিকে থাকে কর্টেক্স, এই কর্টেক্স গুলা প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। প্যারেনকাইমা টিস্যু, প্যারেনকাইমা টিস্যু তো মনে আছে, স্থায়ী টিস্যু মনে আছে? প্যারেনকাইমা টিস্যু গত ক্লাসে পড়াইছে, স্থায়ী টিস্যু। তো আমি তোমাকে এপিডার্মিস বা এপিব্লেমাটা বোঝানোর জন্য এই জিনিসগুলো বুঝাইছি, এপিডার্মিসটা বুঝাইছি, হাইপোডার্মিস এগুলো সামনে পাবা, একটু আগে ভাগে পরিচিত করে দিচ্ছি তোমাদেরকে, এগুলো সামনে পাবা, আগে ভাগে চেনে দিচ্ছি একটু, জাস্ট সামনে গেলে যাতে বুঝতে পারো। সামনে অধোত্বক পাবা, অন্তত্বক পাবা, এগুলো পাবা। তো এগুলো একটা এপিডার্মিসের সাথে সাথেই বলে দিছি, এই জানা, এই জিনিসটা একটু মাথায় রাখাটা জরুরি। আচ্ছা এখন দেখো, যেহেতু এটা একটা টিস্যু, টিস্যুর আন্ডারে কি থাকে? অনেকগুলা কোষ থাকে। আমি আবার বলতেছি, তন্ত্রের আন্ডারে অনেকগুলো টিস্যু থাকে। দেখো দুইটা টিস্যু, টিস্যুর আন্ডারে অনেকগুলো কোষ থাকে। যেমন এই টিস্যুর আন্ডারে কি কি কোষ থাকে? এই টিস্যুর আন্ডারে কোষ থাকে প্যারেনকাইমা, প্যারেনকাইমা কোষ থাকে। এই টিস্যুর আন্ডারে থাকে রক্ষী কোষ, তোমরা সবাই জানো রক্ষী কোষ কি? পত্ররন্ধ্র গঠিত হয় যে কোষ দ্বারা, রক্ষী কোষ। তারপর এই টিস্যুর আন্ডারে যে কোষ থাকে সেটার নাম হচ্ছে রোম, রোম মানে এপিডার্মিস বা এপিব্লেমা থেকে কতগুলো রোম বের হয়। যেমন মূল থেকে যে রোম বের হয় তাকে বলবো মূল রোম, কাণ্ড থেকে যে রোম বের হয় তাকে বলবো কাণ্ড রোম, রোম মানে চুল। এই দেখো, এটা যদি এই যে এখানে দেখায়, এই যে এপিডার্মিস দেখছো, এই এপিডার্মিস থেকে এরকম করে চুলের মতো কতগুলো স্ট্রাকচার বের হয়, এই চুলের মতো কতগুলো স্ট্রাকচার বের হয়, এগুলাকেই বলা হয় রোম। এগুলাকেই কি বলা হয়? এগুলাকে বলা হয় রোম। একটু মাথায় রাখবা, কান মূলের বেলায় হলে মূল রোম, কাণ্ডের বেলায় হলে বলবা কাণ্ড রোম, এটাই হচ্ছে কথা। আচ্ছা যাই হোক, আমি এটাই বোঝানোর চেষ্টা করছি, এপিডার্মিস বোঝানোর চেষ্টা করছি, সাথে একটু হাইপোডার্মিস, এন্ডোডার্মিস, কর্টেক্স কেও বলছি। এগুলো জাস্ট ইমাজিন করে এগুলো লাগবে। এখন আসো, মোস্ট যেটা আমরা বুঝি না সেটা হচ্ছে এই পেরিডার্ম টিস্যু, যেটা অবশ্যই ত্বকীয় টিস্যু তন্ত্রের আন্ডারে পড়ে। তাহলে আমি একটু তোমাদেরকে বুঝাচ্ছি, আমি ভিত্তিটাও বলছি না, আমি পরিবহনটা বুঝাচ্ছি না, আমি তোমাকে আপাতত ত্বকীয় টিস্যু তন্ত্র বুঝাচ্ছি। আমি তোমাকে এপিডার্মিস বা এপিব্লেমাটা বুঝালাম, ঠিক আছে? এটা সামনে আমরা আরো বিস্তারিত বুঝবো, বাট এখন তো আমাদের একটু হালকা পাতলা বেসিক ক্লিয়ার রাখতে হবে। এপিডার্মিস আমি বুঝালাম, এই যে এপিডার্মিস বাইরের দিকে যে ত্বক, এপিডার্মিস জানলে একটু হাইপোডার্মিসও জেনে ফেলো। এপিডার্মিসের নিচে অধত্বক, অধ মানে নিচে, অন্তত্বক, আর মাঝখানে থাকে কর্টেক্স, যেগুলো প্যারেনকাইমা দিয়ে গঠিত। এখন আমি একটু পেরিডার্ম টিস্যুটা তোমাকে বুঝাবো, এবং যেহেতু পেরিডার্ম টিস্যু, এই পেরিডার্ম টিস্যুর আন্ডারে ও কোষ থাকবে। যেমন এটা টিস্যু ছিল না, এপিডার্মিস টিস্যু, এটার আন্ডারে কোষ আছে না? ঠিক এই পেরিডার্ম টিস্যুর আন্ডারেও কোষ আছে। আমি দেখাচ্ছি কি কি কোষ আছে, আমি দেখাচ্ছি। 3 ধরনের কোষ আছে এই পেরিডার্ম টিস্যুর আন্ডারে, 3 ধরনের কোষ আছে। কি কি কোষ আমি বুঝাচ্ছি, একটু দেখো। একটি কোষ হচ্ছে কর্ক কোষ, পেরিডার্ম টিস্যুর আন্ডারে একটি হচ্ছে কর্ক কোষ, একটি হচ্ছে তোমার কর্ক ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম, আরেকটি হচ্ছে ফেলোডার্ম, আরেকটি হচ্ছে ফেলোডার্ম। তোমরা কিছু হয়তো এখন বুঝতেছো না, বাট একটু ধৈর্য ধরো, বুঝে যাবা। তাহলে পেরিডার্ম টিস্যুর আন্ডারে 3 ধরনের কোষ আছে, কর্ক কোষ, কর্ক ক্যাম্বিয়াম, আর একটি হচ্ছে ফেলোডার্ম। এই জিনিসটা এখন আমি তোমাকে বোঝানোর চেষ্টা করব। এই দেখো, এই জিনিসটা আমি তোমাকে এখন বোঝানোর চেষ্টা করবো। তাহলে তুমি দেখো, এখানে আছে এপিডার্মিস, এপিডার্মিসের পর হচ্ছে পেরিডার্ম টিস্যু। এপিডার্মিস এখানে বুঝালাম, হাইপোডার্মিস দেখালাম, কর্টেক্স দেখালাম, অন্তত্বক দেখালাম। দেখো আমি এটা একটু মুছে দিচ্ছি, এই জায়গায় দেখাচ্ছি যে হোয়াট ইজ পেরিডার্ম টিস্যু।
তো তোমাদেরকে একটু ইমাজিন করতে হবে, তোমরা জানো একটা গাছের দুই ধরনের বৃদ্ধি হয়, একটি হচ্ছে প্রাইমারি বৃদ্ধি আর একটা হচ্ছে সেকেন্ডারি বৃদ্ধি। দেখো তোমরা যেরকম প্রাইমারি স্কুলে পড়ো, তারপর প্রাইমারি স্কুল শেষ করার পর তোমরা সেকেন্ডারি স্কুলে উঠছিলা, তাই না? তো একটা গাছের প্রথমে প্রাইমারি বৃদ্ধি হয়, প্রাইমারি বৃদ্ধির পরে সেকেন্ডারি বৃদ্ধি হয়। তাহলে প্রাইমারি আগে সেকেন্ডারি পরে, প্রাইমারি আগে সেকেন্ডারি পরে। এবার আসলে প্রাইমারি বৃদ্ধি বলতে কি বোঝাতে চাচ্ছি, গত ক্লাসে বলছিলাম প্রাইমারি বৃদ্ধি মানে হচ্ছে একটা গাছ ছোট থেকে লম্বা হওয়া। একটা গাছ যে ছোট ছিল প্রথমে, এই যে ছোট থেকে আস্তে 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 তার হাইটটা বাড়তেছে, দিস ইজ প্রাইমারি বৃদ্ধি। তাহলে ভাই সেকেন্ডারি বৃদ্ধি কি? সেকেন্ডারি বৃদ্ধি হচ্ছে একটা গাছ শুধু লম্বাই বাড়ে না, পাশ দিয়ে মোটা হয়। কারণ একটা গাছ শুরুর দিকে চিকন থাকলে হ্যাংলা পাতলা থাকে, তারপর আস্তে ধীরে সে মোটা হয়ে যায়, মোটা হয় না? এই যে মোটা হওয়াটাই হচ্ছে সেকেন্ডারি বৃদ্ধি। এই যে মোটা হওয়াটা হচ্ছে সেকেন্ডারি বৃদ্ধি। আমাদের এই পেরিডার্ম টিস্যু বোঝার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে সেকেন্ডারি বৃদ্ধিটা। তাহলে গাছের সেকেন্ডারি বৃদ্ধি কি বলতেছে? গাছের সেকেন্ডারি বৃদ্ধি মানে হচ্ছে মোটা হওয়া। তাহলে ধরে নাও এরকম একটা গাছ কি ছিল? হ্যাংলা ছিল। হ্যাংলা একটা গাছ, কিছুদিন পর এই হ্যাংলা গাছটা কি হয়ে গেছে? এতটুকু মোটা হয়ে গেছে। তাহলে এই যে এই দেখো তখন এরকম চিকন ছিল, এই দেখো তখন এরকম চিকন ছিল, এই দেখো এরকম চিকন ছিল, এরকম চিকন ছিল, এখন দেখো মোটা হয়ে গেছে। তাহলে দেখো কতটুকু মোটা হয়েছে? এতটুকু মোটা হয়েছে, এতটুকু মোটা হয়েছে। এই যে এতটুকু মোটা হয়েছে, এটাই তো গাছের সেকেন্ডারি বৃদ্ধি। এটা কি বলতো? এটা কি বৃদ্ধি? এটা হচ্ছে সেকেন্ডারি বৃদ্ধি। এটা হচ্ছে গাছের কি বৃদ্ধি? সেকেন্ডারি বৃদ্ধি। এখন গাছের যখন এরকম সেকেন্ডারি বৃদ্ধি ঘটে তখনই এই পেরিডার্ম টিস্যু আসে। তাহলে গাছের সেকেন্ডারি বৃদ্ধির সময় পেরিডার্ম টিস্যু আসে। কিরকম আসে? এই যে তুমি কর্টেক্স দেখতে পাচ্ছ, এখান থেকেই তৈরি হবে, একটু খেয়াল করবা। পেরিডার্ম টিস্যুটা খেয়াল রাখবা। এই পেরিডার্ম টিস্যুর কয়টা কোষ? কর্ক কোষ, কর্ক ক্যাম্বিয়াম, ফেলোডাম, এই তিনটা কোষ, আর এটা হচ্ছে টিস্যু। এই যে গাছের যখন সেকেন্ডারি বৃদ্ধি, এই সেকেন্ডারি বৃদ্ধির সময় এই তিনটা কোষ তৈরি হবে। দেখো এখনো এই জায়গায়, দেখো এই জায়গাটা ফোকাস করো, এখানে কিন্তু তিনটা টিস্যু এখনো তৈরি হয় নাই। এটাও তৈরি হয় নাই এখনো, এটাও তৈরি হয় নাই, এটাও তৈরি হয় নাই। এখন আমরা গাছের সেকেন্ডারি বৃদ্ধি করতেছি না? এই গাছের সেকেন্ডারি বৃদ্ধি করার সময় এই তিনটা জিনিস তৈরি করে দিব। কোথায়? এখানে। খেয়াল করবা, এই তিনটা জিনিস এখনো তৈরি হয়েছে। এখানে আমি দেখাইছি, এই তিনটা জিনিসকে দেখাইছি? দেখাই নাই। এখন আমি দেখাবো এই তিনটা জিনিসকে, কারণ এখন হবে গাছের সেকেন্ডারি বৃদ্ধি। তাহলে দেখো গাছের সেকেন্ডারি বৃদ্ধির সময় এই কর্টেক্স যেগুলো দেখতে পাচ্ছ, এই যে কর্টেক্স, এখানে লিখে দিছি না কর্টেক্স, এগুলোকে বলা হয় প্যারেনকাইমা। এগুলো নর্মালি স্থায়ী টিস্যু। স্থায়ী মানে কি? যারা বিভাজন করতে পারে না, তারা হচ্ছে স্থায়ী টিস্যু। কিন্তু বিশেষ এক কারণে এরা বিভাজন ক্ষমতা প্রাপ্ত হয়। নর্মালি প্যারেনকাইমা তো স্থায়ী টিস্যু, তাহলে স্থায়ী টিস্যু কি বিভাজন করতে পারে না। বাট প্যারেনকাইমা এমন একটি স্থায়ী টিস্যু যে বিশেষ অবস্থায় বিভাজন করতে পারে। তাহলে যখন গাছের সেকেন্ডারি বৃদ্ধি হচ্ছে, তাহলে বৃদ্ধি মানে কি? বিভাজন মানে কি? বৃদ্ধি। এই যে আমরা ছোট থেকে বড় হচ্ছি, কিসের কারণে? কোষ বিভাজনের কারণে, বৃদ্ধির কারণে। তাহলে এই যে গাছের বৃদ্ধি করতেছে কার কারণে হবে? বিভাজনের কারণে। দ্যাট মিনস এই কর্টেক্সের যে টিস্যুগুলো দেখতেছো, এই টিস্যুগুলো এখন বিভাজন ক্ষমতা প্রাপ্ত হবে। দ্যাট মিনস তারা বিভাজিত হবে। এই কর্টেক্সগুলা বিভাজিত হওয়ার কারণে, এই কর্টেক্সগুলা বিভাজন ক্ষমতা প্রাপ্ত হওয়ার কারণে এই কর্টেক্সগুলা এই কর্ক ক্যাম্বিয়ামে রূপান্তর হবে। এই দেখো কর্ক ক্যাম্বিয়াম, একটু মনোযোগ দাও। এই কর্টেক্সগুলা বিভাজন ক্ষমতা প্রাপ্ত হওয়াতে এই কর্টেক্সগুলা, ধরে নাও এই কর্টেক্সের মধ্যে এই কর্টেক্সে দেখাচ্ছি, এই কর্টেক্সের মধ্যে এই প্যারেনকাইমাগুলা, এই প্যারেনকাইমাগুলা বিভাজন ক্ষমতা প্রাপ্ত হয়েছে। একটু খেয়াল করো, এই কর্টেক্সের এই অনেকগুলো কোষ আছে না, অনেকগুলো প্যারেনকাইমার মধ্যে এই উপরের দিকের প্যারেনকাইমাগুলা বিভাজন ক্ষমতা প্রাপ্ত হয়েছে। মনে রাখবা, বিভাজন ক্ষমতা প্রাপ্ত হলে তাদেরকে আর স্থায়ী টিস্যু বলা যায় না, তাদেরকে বলা হয় ভাজক টিস্যু। তাই কর্ক ক্যাম্বিয়ামের অপর নাম হচ্ছে ভাজক টিস্যু।
কর ক্যাম্বিয়ামের অপর নাম হচ্ছে ভাজক টিস্যু। কি ভাজক টিস্যু? যেহেতু সেকেন্ডারি বৃদ্ধির সময় হচ্ছে তাই এটাকে বলা হয় সেকেন্ডারি ভাজক টিস্যু। এটাকে বলা হয় সেকেন্ডারি ভাজক টিস্যু। দেখো কেন আমি এটাকে ভাজক টিস্যু বলতেছি, কারণ এই যে কর্টেক্সের এই প্যারেনকাইমাগুলো বিভাজন ক্ষমতা প্রাপ্ত হয়েছে, যদি বিভাজন ক্ষমতা প্রাপ্ত হয় তখন তাকে ভাজক টিস্যু বলতে হবে। তাই ভাজক টিস্যু সেকেন্ডারি কেন? কারণ এটা সেকেন্ডারি বৃদ্ধির সময় হয়, তাই এটাকে বলে সেকেন্ডারি ভাজক টিস্যু। তাহলে কর ক্যাম্বিয়াম কি? কর ক্যাম্বিয়াম সেকেন্ডারি ভাজক টিস্যু। তাহলে এখান থেকে যে কর্টেক্স এই লেয়ারটা এখন কি হয়ে যাবে? এই লেয়ারটা এখন কর ক্যাম্বিয়াম হয়ে যাবে। তাহলে আমি দেখাচ্ছি, এই যে এগুলো হচ্ছে কর ক্যাম্বিয়াম। একটু ফোকাস করো, এই যে তাহলে আমি এটা একটু মুছে দিচ্ছি। এই যে আমি এটা একটু মুছে দিচ্ছি, এটার নাম কি? কর ক্যাম্বিয়াম তৈরি হয়ে গেল। এটার নাম কি? এটার নাম কর্ক ক্যাম্বিয়াম। কর্ক ক্যাম্বিয়াম কেমনে তৈরি হয়েছে? কর্টেক্সের কিছু কোষ প্যারেনকাইমার বিভাজন ক্ষমতা প্রাপ্ত হওয়ার কারণে কর্ক ক্যাম্বিয়ামে পরিণত হয়েছে। কর্ক ক্যাম্বিয়াম কি? বিভাজন ক্ষমতা প্রাপ্ত বিধায় ভাজক টিস্যু। সেকেন্ডারি কেন? কারণ এটাকে সেকেন্ডারি বৃদ্ধির সময় হয়। এখন দেখো কর্ক ক্যাম্বিয়াম যেহেতু ভাজক টিস্যু, তাহলে সে বিভাজন করতে পারবে। এটা কি নামে? দেখো নামে কি বলা আছে? ভাজক টিস্যু। ভাজক টিস্যু কি? বিভাজন করতে পারে। এখন দেখো যখন কর্ক ক্যাম্বিয়াম বিভাজন করবে তখন সে উপরের দিকেও বিভাজন করবে, কেন্দ্রের দিকেও বিভাজন করবে। এটা যদি একটা বৃত্ত হয়, খেয়াল করো, এটা যদি একটা বৃত্ত হয়, এদিকে যদি বিভাজিত হয় তাহলে এগুলোকে বলবো আমরা পরিধির দিকে বিভাজন। আর যদি এদিকে বিভাজিত হয় তাহলে আমরা বলবো কেন্দ্রের দিকে বিভাজন। তো এই কর্ক ক্যাম্বিয়াম গুলা যেহেতু ভাজক টিস্যু তাহলে বিভাজিত হবে। এই কর্ক ক্যাম্বিয়াম গুলা এই যে এটা হচ্ছে পরিধি আর এটা হচ্ছে কেন্দ্র, পরিধির দিকে বিভাজন হবে। তো পরিধির দিকে বিভাজন হয়ে আমি এটা মুছে দিচ্ছি, এই দেখো এই জায়গাটা মুছে দিচ্ছি, ধরো সাপোজ এই জায়গাটা মুছে দিচ্ছি। পরিধির দিকে বিভাজন হয়ে এইদিকে এরকম সেল তৈরি করবে। এই দেখো বিভাজন হয়ে এরকম সেল তৈরি করতেছে, এরকম সেল তৈরি করতেছে। এই যে সেলগুলো তৈরি করছে এগুলোর নাম হচ্ছে কর্ক কোষ। তাহলে এগুলোর নাম কি? এই যে এটার নামই হচ্ছে কর্ক কোষ। মনে রাখবা কর্ক ক্যাম্বিয়াম পরিধির দিকে, এটা পরিধি, এটা কেন্দ্র, পরিধির দিকে বিভাজিত হয়ে কিছু সেল তৈরি করছে। এই সেলগুলাই হচ্ছে কর্ক কোষ। মনে রাখবা এই কর্ক কোষগুলা অনেক পুরু এবং মোটা, ফলে এগুলা এক সময় মারা যায়। তাহলে এগুলাকে আমি কি বলতে পারি? মৃত। কর্ক কোষ কি? কর্ক কোষ হচ্ছে মৃত। একটু মনোযোগ দিবা। কর্ক কোষ হচ্ছে কি? মৃত। কর্ক ক্যাম্বিয়াম গুলা পরিধির দিকে বিভাজন হয়ে কর্ক কোষ তৈরি করে, কর্ক কোষ হচ্ছে মৃত। আর এবার আসে কেন্দ্রের দিকে, এরকম, এটা হচ্ছে কেন্দ্রের দিকে আরো কিছু কোষ তৈরি করে এরকম। এই দেখো কেন্দ্রের দিকে বিভাজিত হয়ে এরকম কিছু কোষ তৈরি করে। এগুলাকে বলা হয় ফেলোডাম। তাহলে কর্ক কোষ, কর্ক ক্যাম্বিয়াম গেল, কর্ক কোষ গেল, এবার আসে এটাই হচ্ছে ফেলোডাম। তাহলে এটাকে কি বলে? এটাকেই বলা হয় ফেলোডাম। এগুলাকেই বলা হয় ফেলোডাম। এগুলা কিন্তু গোল গোল এবং এগুলা কিন্তু পরবর্তীতে কর্টেক্সের সাথে মিশে যায়। একটু আগে আমি তোমাদেরকে কর্টেক্স দেখাইলাম না, কর্টেক্স গুলো গোল গোল ছিল না, এগুলো কিন্তু গোল গোল। এগুলা কেন্দ্রের দিকে তৈরি হয় এবং এগুলা কর্টেক্সের সাথে মিশে যায়। তাই এদেরকে বলা হয়, এই ফেলোডামকে বলা হয় সেকেন্ডারি কর্টেক্স। ফেলোডামকে বলা হয় সেকেন্ডারি কর্টেক্স। সেকেন্ডারি কেন? কারণ এগুলা কিন্তু পরে তৈরি হয়েছে। ফেলোডামটা কি কর্টেক্সের আগে তৈরি হয়েছে না পরে তৈরি হয়েছে? প্রথমে অরিজিনাল কতগুলো কর্টেক্স আমি দিছিলাম না? এটা তৈরি করার আগে অরিজিনাল কর্টেক্স কতগুলো দিছিলাম না? দিছি তো। তো এটা কি কর্টেক্সের আগে তৈরি হয়েছে না পরে তৈরি হয়েছে? এটা কর্টেক্সের পরে তৈরি হয়েছে এবং এগুলো কর্টেক্সের সাথে মিশে যায়, তাই এগুলোকে বলা হয় সেকেন্ডারি কর্টেক্স। এগুলো কর্টেক্সের সাথে মিশে যায়, যেহেতু কর্টেক্সের পরে তৈরি হয়েছে তাই এগুলোকে বলা হয় সেকেন্ডারি কর্টেক্স। আর কোষগুলো মৃত,
তাহলে এই তিনটাই মিলেই তো আমাদের পেরিডার্ম টিস্যু। পেরি মানে কি? পেরি মানে চারিদিকে, ডার্ম মানে ত্বক, ডার্ম মানে হচ্ছে কি ত্বক, পেরি মানে চারিদিকে, ডার্ম মানে হচ্ছে ত্বক। তাহলে এই যে পেরিডার্ম টিস্যু এই তিনটা কোষ দ্বারা গঠিত। এই তিনটা কোষ কিভাবে তৈরি হয়েছে দেখেছি। কর্ক ক্যাম্বিয়াম সেকেন্ডারি বাজক টিস্যু, পরিধির দিকে বিভাজিত হয়ে কর্ক কোষ তৈরি করে যেগুলো মৃত, এবং এগুলো মৃত হওয়ার কারণে এগুলো অনেক শক্ত হয়, ফলে গাছটা বাইরের দিকে অনেক শক্ত হয়। তারপর কেন্দ্রের দিকে এরকম বিভাজিত হয়েছে, কর্ক ক্যাম্বিয়াম গুলা কেন্দ্রের দিকে বিভাজিত হয়ে ফেলোডাম তৈরি করছে। ফেলোডাম গুলা কর্টেক্সের মতো দেখতে। দেখো, যেহেতু এগুলো কর্টেক্সের পরে তৈরি হয়েছে তাই এগুলোকে বলা হয় সেকেন্ডারি কর্টেক্স। আশা করি তোমরা এই পেরিডার্ম টার্মটা বুঝতে পারছো, এপিডার্মিস বুঝতে পারছো, পেরিডার্ম টার্মটা বুঝতে পারছো। এই পেরিডার্ম টার্ম নিয়ে বইয়ে তেমন ব্যাখ্যা নাই, এখন আশা করি বুঝতে পারছো হোয়াট ইজ পেরিডার্ম, হোয়াট ইজ কর্কোষ, হোয়াট ইজ কর্ক ক্যাম্বিয়াম, হোয়াট ইজ ফেলোডাম। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমরা কিন্তু ত্বকীয় টিস্যুতন্ত্র তোমাদেরকে ডিটেলস করাইলাম। এখন আমরা যদি তোমাকে বলি ভিত্তি টিস্যুতন্ত্র, আরো দুইটা টিস্যুতন্ত্র আছে, সেগুলো জাস্ট এমনিই বলে দিচ্ছি। সেটা হচ্ছে ভিত্তি টিস্যুতন্ত্র। আমি গত ক্লাসে এই ভিত্তি টিস্যুতন্ত্র নিয়ে ডিটেলস আলোচনা করছিলাম, ভিত্তি টিস্যুতন্ত্র নিয়ে ডিটেলস আলোচনা করছিলাম। তো তোমরা জানো যে ভিত্তি টিস্যুতন্ত্রতে, যেহেতু এটা টিস্যুতন্ত্র, একটু খেয়াল করো, যেহেতু এটা টিস্যুতন্ত্র তাহলে এখানে অনেকগুলো টিস্যু থাকবে। কি কি টিস্যু? আমি একটু আগে বলছি টিস্যুতন্ত্রতে অনেকগুলো টিস্যু থাকবে। কি কি টিস্যু? টিস্যুর মধ্যে আছে প্যারেনকাইমা, প্যারেনকাইমা টিস্যু আছে, কোলেনকাইমা টিস্যু আছে, স্ক্লেরেনকাইমা টিস্যু আছে। এই তিন ধরনের টিস্যু তুমি ভিত্তি টিস্যুতন্ত্রতে পাবে। তারপর গত ক্লাসে আমি তোমাদেরকে বহিঃস্থলী অন্তঃস্থলী বুঝেছিলাম। গত ক্লাসে তোমাদেরকে আমি বহিঃস্থলী বলছিলাম, যারা গত ক্লাস করো নাই তারা করে নিবা। আরেকটা হচ্ছে অন্তঃস্থলী, আমি এখানে আর বুঝাচ্ছি না। তা আমি বলছিলাম বহিঃস্থলীর আন্ডারে, ভিত্তি টিস্যুতন্ত্রের আন্ডারে আর কি, বহিঃস্থলীর আন্ডারে কি কি থাকে একটু আগেই তোমাদেরকে পড়াইছি। দেখো, একটু আগেই তোমাদেরকে পড়াইছি অধোতক। এই যে একটু আগে তোমাদেরকে অধোতক পড়াইছি না, হাইপোডার্মিস, সেটা। তারপর কর্টেক্স, একটু আগে কর্টেক্স পড়াইছি তোমাদেরকে, কর্টেক্স পড়াইছি। এই যে কর্টেক্স পড়াইছি। তারপর এই যে তোমার আরেকটা আছে সেটা হচ্ছে অন্ততক পড়াইছি। এই যে এই টিস্যুগুলো বহিঃস্থলীর আন্ডারে। অধোতক কি কি টিস্যু দিয়ে তৈরি হয় দেখো। অধোতক তৈরি হয় স্ক্লেরেন বা কোলেনকাইমা দিয়ে তৈরি হয়। কর্টেক্স তৈরি হয় প্যারেনকাইমা দিয়ে, অন্ততক তৈরি হয় প্যারেনকাইমা দিয়ে। তাইলে দেখো, অধোতক স্ক্লেরেন অথবা কোলেন দিয়ে তৈরি হয়, কর্টেক্স প্যারেন দিয়ে তৈরি হয়, অন্ততক প্যারেন দিয়ে তৈরি হয়। এই তিনটা বহিঃস্থলীর আন্ডারে। তোমরা যদি বহিঃস্থলী না জানো গত ক্লাসটা করো। এখন অন্তঃস্থলীতে কি কি থাকে দেখো। অন্তঃস্থলীতে কি কি থাকে দেখো। অন্তঃস্থলীতে থাকে পরিচক্র। তোমরা যদি এখন পরিচক্র না চিনো সমস্যা নাই, নেক্সট ক্লাসগুলোতে তুমি পরিচক্র সব চিনে যাবা, আপাতত জাস্ট মনে রাখো। তারপর হচ্ছে মজ্জা, এখন না চিনলে কোনো সমস্যা নেই, এখন চিনতে হবে বলে কথা নাই। মজ্জা, রশ্মি, এগুলো নেক্সট ক্লাসেই চিনে যাবা এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি। এই পরিচক্র তৈরি হয় প্যারেন অথবা স্ক্লেরেন দিয়ে, প্যারেনকাইমা অথবা স্ক্লেরেনকাইমা দিয়ে পরিচক্র তৈরি হয়। মজ্জা তৈরি হয় প্যারেনকাইমা দিয়ে, মজ্জা রশ্মিও তৈরি হয় প্যারেনকাইমা দিয়ে। তাহলে এই পরিচক্র, মজ্জা রশ্মি অন্তঃস্থলীর আন্ডারে। গত ক্লাস করলেই বুঝবা অন্তঃস্থলী কি। পরিচক্র তৈরি হবে প্যারেনকাইমা অথবা স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে, মজ্জা তৈরি হবে প্যারেনকাইমা টিস্যু দিয়ে, মজ্জা রশ্মি তৈরি হবে প্যারেনকাইমা টিস্যু দিয়ে। এগুলো হচ্ছে ভিত্তি টিস্যুতন্ত্র। গত ক্লাসে ভিত্তি টিস্যুতন্ত্র একটু ডিটেলস পড়েছি, সমস্যা নাই। আগামী ক্লাসেও আমরা এগুলো নিয়ে ডিটেলস পড়বো, কোনো সমস্যা নেই। এখন দেখো, লাস্ট টিস্যুতন্ত্র যেটা, সেটা হচ্ছে পরিবহন। এটা সবাই জানো, পরিবহন টিস্যুতন্ত্র আমরা গত ক্লাসে পড়াইছি। পরিবহন টিস্যুতন্ত্র, যেহেতু পরিবহন টিস্যুতন্ত্র মানে তন্ত্র, তাই এখানে অনেকগুলো টিস্যু থাকবে।
কি কি টিস্যু বলো তো? সবাই জানো, একটি হচ্ছে জাইলেম টিস্যু, আরেকটি হচ্ছে এটা নিয়েও আমরা গত ক্লাসে বিস্তারিত আলোচনা করছি। জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু মিলে হয় পরিবহন টিস্যুতন্ত্র। এটাকে পরিবহন কেন বলে? কারণ জাইলেম পরিবহনের কাজ করে, ফ্লোয়েমও পরিবহনের কাজ করে, তাদেরকে বলে পরিবহন টিস্যুতন্ত্র। তো আমরা তিনটা টিস্যুতন্ত্র নিয়ে আলোচনা করছি। কি কি? ত্বকীয়, প্রথমে ত্বকীয় নিয়ে আলোচনা করছি, যেটা উদ্ভিদের বাইরের দিকে ত্বক গঠন করে। তারপর ভিত্তি টিস্যুতন্ত্র নিয়ে আলোচনা করছি। এখন বললাম পরিবহন টিস্যুতন্ত্র। তাহলে টিস্যুতন্ত্র 3 প্রকার। তো তোমাদের বইয়ে দেখবা এই 3 প্রকার টিস্যুতন্ত্র বিস্তারিত পড়াই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব কিভাবে? এই 3 প্রকার টিস্যুতন্ত্র বিস্তারিত পড়লেই আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। দেখো, আমরা কিন্তু 3 ধরনের টিস্যুতন্ত্র বললাম, ত্বকীয়, ভিত্তি, পরিবহন। এই 3টা টিস্যুতন্ত্র বিস্তারিত পড়লেই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো এই 3টা টিস্যুতন্ত্রের মধ্যে প্রথমে আমরা এই পরিবহন টিস্যুতন্ত্রটা বিস্তারিত পড়বো, কারণ এটা বেশি ইম্পর্টেন্ট। এটা যদি না পড়ো তাহলে কিছু সৃজনশীল প্রশ্ন তুমি আনসার করতে পারবে না, কিছু উদ্দীপক তুমি বুঝতে পারবে না। উদ্দীপক বোঝার জন্য, সৃজনশীল প্রশ্ন আনসার করার জন্য পরিবহন টিস্যুতন্ত্র মাস্ট। তাহলে আমরা 3টা টিস্যুতন্ত্রের মধ্যে প্রথমেই আমরা পরিবহন টিস্যুতন্ত্র বিস্তারিত পড়ে ফেলবো। তাহলে আমাদের টপিক হচ্ছে পরিবহন টিস্যুতন্ত্র বিস্তারিত পড়া। তাহলে আমরা 3টা টিস্যুতন্ত্রের মধ্যে একটা টিস্যুতন্ত্র বিস্তারিত পড়ে ফেলবো। সেটা হচ্ছে কি? পরিবহন টিস্যুতন্ত্র। এখানে আমি লিখতেছি, সেটা হচ্ছে কি? পরিবহন দেখো, পরিবহন টিস্যুতন্ত্রকে অনেকগুলো নাম দিছে। দেখো, পরিবহন টিস্যুতন্ত্রকে বলা হয় ভাস্কুলার বান্ডেল। তুমি জিজ্ঞেস করবা ভাইয়া ভাস্কুলার বান্ডেল কেন? কারণ এই ভাস্কুলার শব্দটার অর্থ হচ্ছে পরিবহন। আর ভাইয়া বান্ডেল মানে কি? বান্ডেল মানে হচ্ছে টাকার বান্ডেল, বড় না টাকার বান্ডেল। বান্ডেল মানে হচ্ছে গুচ্ছ। তোমরা জানো আমরা অনেকগুলো টাকার বান্ডেল তৈরি করি, একটা 500 টাকার বান্ডেল, একটা 100 টাকার বান্ডেল, এভাবে করি না? তো অ্যাকচুয়ালি পরিবহন টিস্যুতন্ত্রের যে জাইলেম ফ্লোয়েম গুলো থাকে সেগুলো কিন্তু গুচ্ছাকারে থাকে। যেমন এটা একটা জাইলেম ফ্লোয়েম, এটা একটা জাইলেম ফ্লোয়েম, এটা একটা জাইলেম ফ্লোয়েম, এটা একটা জাইলেম ফ্লোয়েম। তাহলে এই জাইলেম ফ্লোয়েম গুলো কিন্তু আলাদা আলাদা থাকে না, এরা এভাবে গুচ্ছাকারে থাকে, একসাথে থাকে। যেহেতু একসাথে থাকে, গুচ্ছাকারে থাকে, তাই এটাকে বলা হয় বান্ডেল। জাইলেম ফ্লোয়েম কিন্তু একটা না, অনেকগুলো কিভাবে থাকে? গুচ্ছাকারে থাকে, গুচ্ছাকারে। তো এই জন্য এটাকে বলা হয় যাই বলুক, ফেসিকুলার বলুক, ভাস্কুলার বলুক, পরিবহন টিস্যুতন্ত্র বলুক, একই কথা। তাহলে আমরা এই ভাস্কুলার বান্ডেল বা পরিবহন টিস্যুতন্ত্র তোমাদেরকে এখন পড়াবো বিস্তারিত, একটু মনোযোগ দিবা, এটা ইম্পর্টেন্ট অনেক। তো পরিবহন টিস্যুতন্ত্র মানে হচ্ছে কে বলো তো? জাইলেম ফ্লোয়েম, এটা তো আমরা সবাই জানি। তবে জাইলেম ফ্লোয়েমের পাশাপাশি অ্যাম্বিয়ন নামক একটা ভাজক টিস্যুও থাকে। এই পরিবহন টিস্যুতন্ত্র কাকে বলে তো বললাম, এটা 3 প্রকার, একটু মনোযোগ দিবা, খুবই ইম্পর্টেন্ট। এটা 3 প্রকার। এক প্রকারকে বলা হয় সংযুক্ত, আমি বুঝাবো, আমি আগে লিখে দিচ্ছি বুঝাবো। এক প্রকার হচ্ছে অরীয়, আরেক প্রকার হচ্ছে কেন্দ্রিক, আরেক প্রকার হচ্ছে কেন্দ্রিক। একটু মনোযোগ দিবা। তাহলে পরিবহন টিস্যুতন্ত্রকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে সংযুক্ত, একটি হচ্ছে অরীয়, আরেকটি হচ্ছে কেন্দ্রিক। ব্যাপারটা আমি বলতেছি, সংযুক্ত মানে কি? আচ্ছা তোমরা আমাকে বলো, সংযুক্ত মানে কি? যুক্ত করা। সংযুক্ত মানে কি? যুক্ত করা। সংযুক্ত মানে কি? যুক্ত করা। তাহলে জাইলেম, এবং আমি কাকে বলে এটা লিখে দিচ্ছি, বাট কাকে বলে এটা তুমি বুঝবা না, আমি বুঝাই দিব। এটা একটু ধৈর্য ধরতে হবে, আমি একটু আস্তে ধীরে যাচ্ছি। সংযুক্ত মানে, সহজ বাংলায় সংযুক্ত মানে হচ্ছে যুক্ত করা। তাহলে কি যুক্ত করা? আমি দেখি, এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে জাইলেম এন্ড ফ্লোয়েম। জাইলেম এন্ড ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর, এগুলো আমি বুঝিয়ে দিব, একই ব্যাসার্ধের উপর যুক্তভাবে
যুক্তভাবে অবস্থান। একটু এই লেখাটা আমি বুঝে দিব, কোনো সমস্যা নেই। জাইলেম এবং ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর যুক্তভাবে অবস্থান। এখন যেহেতু যুক্ত কথাটা আছে, তুমি দেখো যুক্ত কি কি যুক্ত, কি যুক্ত, জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েম যুক্ত থাকে বিধায় এটাকে বলা হয় সংযুক্ত। এবং এখানে আরেকটা কথা তুমি পাচ্ছ, একই ব্যাসার্ধের উপর। ভাই এটা বুঝলাম না, তুমি বলবো যে ভাই এটা তো বুঝলাম না ভাই, একই ব্যাসার্ধের উপর। আমি বুঝাচ্ছি, দেখো এটা হচ্ছে আমাদের কেন্দ্র, একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, আর এটা বৃত্তের কেন্দ্র। একটু মনোযোগ দিবে, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। যেহেতু জাইলেম এবং ফ্লোয়েম যুক্ত ভাবে থাকে, মানে একসাথে থাকে, তাহলে আমি এখানে জাইলেম ফ্লোয়েমকে একসাথে দেখাচ্ছি। এই দেখো, এই দেখো জাইলেম ফ্লোয়েমকে আমি একসাথে দেখাচ্ছি। এই দেখো এটা হচ্ছে ফ্লোয়েম, এই দেখো এটা হচ্ছে ফ্লোয়েম। পি দিয়ে কি বুঝাচ্ছি? পি দিয়ে ফ্লোয়েম। আর এক্স দিয়ে কি বুঝাচ্ছি? এক্স দিয়ে জাইলেম। তাহলে ফ্লোয়েম আর জাইলেম একসাথে যুক্ত না? ওকে, এখন এগুলো কি আমি কি বলছি, এগুলো ভাস্কুলার বান্ডেল না, গুচ্ছাকারে থাকে না? তাহলে এখানেও তো এরকম থাকবে, এখানেও এরকম থাকবে না, এখানেও আরেকটা থাকবে, এখানেও আরেকটা থাকবে, কারণ আমি কি বলছি যুক্ত ভাবে থাকে। এই তাহলে খেয়াল করবা, এটা ফ্লোয়েম, এটা জাইলেম। ঠিক সেম ভাবে এখানেও দাও, ঠিক সেম ভাবে এখানেও দাও, কারণ অনেকগুলো যুক্ত ভাবে থাকবে। এই দেখো, এই দেখো একটু দেখো, এটা হচ্ছে তোমার ফ্লোয়েম, এটা জাইলেম। তাহলে এই ফ্লোয়েম এবং জাইলেম এভাবে চারিদিকে যুক্ত ভাবে থাকে। ফ্লোয়েম এবং জাইলেম সবসময় যুক্ত, তার সংযুক্ত। এখন একই ব্যাসার্ধের উপর মানেটা কি? তুমি যদি এই কেন্দ্র থেকে, এই কেন্দ্র থেকে, এটা কেন্দ্র না, এই কেন্দ্র থেকে এটার উপর একটা ব্যাসার্ধ টানো। এই দেখো কেন্দ্র থেকে, এই কেন্দ্র থেকে এটার উপর একটা ব্যাসার্ধ টানো। এই কেন্দ্র থেকে এটার উপর একটা ব্যাসার্ধ টানো, এই কেন্দ্র থেকে এটার উপর ব্যাসার্ধ টানো। তাহলে তুমি আমাকে বলো, এখানে জাইলেমও আছে, ফ্লোয়েমও আছে, এবং বোথ জাইলেম এবং ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর থাকে, যুক্তভাবে থাকে। এই দেখো এখানে জাইলেমও আছে, ফ্লোয়েমও আছে, বোথ জাইলেম এবং ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর যুক্তভাবে আছে। তাই এখানে সংজ্ঞাতে বলছে জাইলেম এবং ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর যুক্তভাবে অবস্থান। আশা করি এই লাইনটা বুঝতে পারছো। দেখো একই ব্যাসার্ধের উপর জাইলেম এবং ফ্লোয়েম যুক্তভাবে আছে, এটাই মানে হচ্ছে সংযুক্ত, এটাই মানে হচ্ছে কি সংযুক্ত। এখন দেখো সংযুক্ত তিন ধরনের, আমি এগুলো বুঝাবো, একটু মনোযোগ দিবা, একটু মনোযোগ দিবা। সেটা হচ্ছে একটু দেখবা, এই সংযুক্তর কথা বলতেছি অরীয় কেন্দ্রিক, আমি পরে যাচ্ছি, আমি আগে সংযুক্তটা বুঝাচ্ছি। এই সংযুক্তটা এই সংযুক্তটা দুই প্রকার। কিসের উপর ভিত্তি করে? সেটা হচ্ছে ফ্লোয়েমের সংখ্যা এবং অবস্থানের উপর ভিত্তি করে। না আমি লিখে দিচ্ছি, এই দেখো আমি এখানে লিখে দিচ্ছি, ফ্লোয়েমের সংখ্যা এবং অবস্থান অনুযায়ী, ফ্লোয়েমের সংখ্যা এবং অবস্থান অনুযায়ী এটা অ্যাকচুয়ালি দুই প্রকার। এটা অ্যাকচুয়ালি দুই প্রকার। একটি হচ্ছে সমপার্শ্বীয়, একটি হচ্ছে সমপার্শ্বীয়, আর একটি হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। এগুলো আমি বুঝাবো, চিত্র দিলেই তুমি, চিত্র আঁকলেই তুমি এগুলো বুঝে যাবে, এগুলো চিত্র দিয়ে বুঝতে হবে। ফ্লোয়েমের সংখ্যা এবং অবস্থান অনুযায়ী সংযুক্তকে আবার দুইটা ভাগে ভাগ করছে। কাকে? সংযুক্তকে। অরীয় কেন্দ্রিক আমরা পড়ে যাচ্ছি, সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। দেখো ফ্লোয়েমের সংখ্যা,
দ্যাট মিনস সংখ্যার উপর ডিপেন্ড করে। এই দেখো এখানে ডি আছে, ডি 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 মানে কি? ডি মানে হচ্ছে 2। তার মানে এখানে ফ্লোয়েমের সংখ্যা কয়টা? এখানে ফ্লোয়েমের সংখ্যা কয়টা? 2টা। এখানে ডি আছে নাই, তাহলে এখানে ফ্লোয়েমের সংখ্যা কয়টা? এখানে ফ্লোয়েমের সংখ্যা 1টা, এখানে 2টা। তাহলে খেয়াল করবা, যেহেতু আমি এখানে ফ্লোয়েমের সংখ্যা নিয়ে বলতেছি, তাহলে ডি কথাটা যেহেতু আছে, তার মানে বুঝতে পারতেছ এখানে 2টা ফ্লোয়েম আছে। কয়টা? 2টা ফ্লোয়েম। বাট এখানে খেয়াল করবা, এখানে কিন্তু ডি শব্দটা নাই। তো ডি শব্দটা না থাকলে আমি কি বুঝতেছি? 1টা। তাহলে সমপার্শ্বীয়তে 1টা ফ্লোয়েম আছে, সমদ্বিপার্শ্বীয়তে 2টা ফ্লোয়েম আছে। এখন খেয়াল করো পার্শ্বীয় শব্দটা কেন ইউজ করছে। পার্শ্বীয় মানে পাশ, তার মানে একটা ফ্লোয়েম কোথায় আছে? এক পাশে আছে। আর পার্শ্বীয় মানে কি? পাশ, তাহলে 2টা ফ্লোয়েম কই পাশে আছে? 2 পাশে আছে। 2 পাশে 2টা ফ্লোয়েম, এক পাশে একটা ফ্লোয়েম, তাই পার্শ্বীয় শব্দটা আসছে। পার্শ্বীয় মানে পাশ, একটা, তার মানে একটা মানে একটা ফ্লোয়েম, একটা ফ্লোয়েম এক পাশে আছে, 2টা ফ্লোয়েম 2 পাশে আছে। এখন সম মানে কি? সম মানে হচ্ছে সমানভাবে আছে আর কি। সম মানে হচ্ছে সমান, জাইলেম যেদিকে থাকে ঠিক সেম ভাবে ফ্লোয়েম ওদিকে থেকে অপর দিকে থাকে। তো মোট কথা হচ্ছে, আমি যেহেতু এখানে ফ্লোয়েমের সংখ্যা এবং অবস্থান অনুযায়ী করছি, সংখ্যা মানে এখানে একটা, এখানে দ্বি মানে 2টা, অবস্থান হচ্ছে পাশে, এটা দুই পাশে 2টা ফ্লোয়েম, এক পাশে একটা ফ্লোয়েম, 2 পাশে 2টা ফ্লোয়েম, এক পাশে একটা ফ্লোয়েম। আমি মোটামুটি জাস্ট শব্দগুলো তোমাকে বুঝাচ্ছি, চিত্র আঁকলে ব্যাপারটা একদম ইজি হয়ে যাবে। এইবার আসো, মোট কথা এই যে সমপার্শ্বীয়কে আবার 2 ভাগে ভাগ করছে, খুব ইম্পর্টেন্ট। দেখো এই সমপার্শ্বীয়কে 2 ভাগে ভাগ করছে, একটু খেয়াল করবা। একটি হচ্ছে মুক্ত, একটি হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়, আরেকটি হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়। তুমি বলবা ভাই এটা কিভাবে করছে? সেটা হচ্ছে একটা ভাজক টিস্যু আছে, তোমাদেরকে আমি ফার্স্ট ক্লাসে পড়াইছি, সেটা হচ্ছে ক্যাম্বিয়াম। এখানে আমি লিখে দিচ্ছি ক্যাম্বিয়ামের উপস্থিতি। ক্যাম্বিয়ামের উপস্থিতির উপর ভিত্তি করে, ক্যাম্বিয়ামের উপস্থিতির উপর ভিত্তি করে, ক্যাম্বিয়ামের উপস্থিতির উপর ভিত্তি করে সমপার্শ্বীয়কে 2টা ভাগে ভাগ করছে, মুক্ত বদ্ধ। ক্যাম্বিয়াম মানে আমি গত ক্লাসে এর প্রথম ক্লাসেই বলছিলাম বা দ্বিতীয় ক্লাসে বলছিলাম, মানে আগের ক্লাসগুলোতে বলছিলাম, সেটা একটা ভাজক টিস্যু। তো খেয়াল রাখবা, যদি ক্যাম্বিয়াম থাকে তাহলে সেটা হবে মুক্ত। তাহলে এই মুক্ততে কি আছে? এই মুক্ততে কি আছে? ক্যাম্বিয়াম আছে। যদি ক্যাম্বিয়াম না থাকে তাহলে এটা হবে বদ্ধ। তাহলে বদ্ধতে কি নাই? নো ক্যাম্বিয়াম। চিত্র আঁকলে তোমরা সবকিছু বুঝে যাবা, কেন ক্যাম্বিয়াম থাকলে মুক্ত, কেন ক্যাম্বিয়াম না থাকলে বদ্ধ, সেটাও আমি বুঝিয়ে দিব। তবে আপাতত বুঝো, ক্যাম্বিয়ামের উপস্থিতির উপর ভিত্তি করে সমপার্শ্বীয়কে 2 ভাগে ভাগ করছে, মুক্ত বদ্ধ। মুক্ত কখন? যদি ক্যাম্বিয়াম থাকে। বদ্ধ কখন? যখন নো ক্যাম্বিয়াম, মানে ক্যাম্বিয়াম না থাকে। এই চারটা বুঝলেই এখন আমরা যদি চিত্র আঁকি তাহলে তোমরা বলতে পারবা কোনটা কি। যেমন খেয়াল রাখবে, আমি কি বলছি? সংযুক্তকে 2 ভাগে ভাগ করছি, সমপার্শ্বীয় সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয়কে 2 ভাগে ভাগ করছি, মুক্ত বদ্ধ। সংযুক্তকে 2 ভাগে ভাগ করছি, সমপার্শ্বীয় সমদ্বিপার্শ্বীয়। কিসের উপর? ফ্লোয়েমের সংখ্যা এবং অবস্থানের উপর ভিত্তি করে। আবার সমপার্শ্বীয়কে 2 ভাগে ভাগ করছি ক্যাম্বিয়ামের উপস্থিতির ভিত্তি করে, মুক্ত বদ্ধ। তা আমি যখন একটা চিত্র আঁকবো, সেটা কোনটার আন্ডারে পড়তেছে সেটা আমি তোমাকে বুঝাবো, তুমি আমাকে বলবা। যেমন খেয়াল করো, কোনো একটা চিত্র আঁকলে সেটা এরকম হতে পারে। নামকরণ কিভাবে করবা? একটা চিত্র দেখে সেটার নামকরণ তুমি কিভাবে করবা সেটাই আমি এখন তোমাকে বলবো। নামকরণটা এভাবে করবা। ধরো নাও একটা চিত্র আঁকছি, সেটা মুক্ত হলো। খেয়াল করবা, সেটা কি হলো? মুক্ত হলো। সেটা সমপার্শ্বীয় হলো। মুক্ত হলে তো সমপার্শ্বীয় হবে, কারণ মুক্ত কার আন্ডারে পড়ে? সমপার্শ্বীয়। সমপার্শ্বীয় আবার কার আন্ডারে পড়ে? সংযুক্ত। তাহলে একটা যদি মুক্ত হয় চিত্র দেখে, তাহলে সেটার নামকরণ কিভাবে করবা? দেখো,
মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত, মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত। নামকরণ কিভাবে করবা? মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত। আর যদি সেটা বদ্ধ হয়, মানে যদি ক্যাম্বিয়াম না থাকে, তাহলে নামকরণ করবা বদ্ধ সমপার্শ্বীয় সংযুক্ত, এভাবে নামকরণ করবা। যদি সমদ্বিপার্শ্বীয় হয় তাহলে নামকরণ কিভাবে করবা? সমদ্বিপার্শ্বীয় সংযুক্ত, সমদ্বিপার্শ্বীয় সংযুক্ত, সমদ্বিপার্শ্বীয় সংযুক্ত। আমি আবার বলতেছি নামকরণ কিভাবে করবা। যদি ক্যাম্বিয়াম থাকে তাহলে মুক্ত, ক্যাম্বিয়াম থাকলে মুক্ত, তাহলে খেয়াল করবা নামকরণ হবে মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত। যদি ক্যাম্বিয়াম না থাকে তাহলে বদ্ধ, বদ্ধ সমপার্শ্বীয় সংযুক্ত। আর যদি সমদ্বিপার্শ্বীয় হয় তাহলে সমদ্বিপার্শ্বীয় সংযুক্ত। এভাবে তুমি নামকরণ করবা। এবার দেখো আমি তোমাকে একটু চিত্র দেখাই, এইবার তোমাকে আমি একটু চিত্র দেখাই। দেখো এখন আমরা চিত্র দেখাবো, নামকরণ তুমিই করবা। তুমি নামকরণ করতে পারবা কারণ তুমি শিখে ফেলছো। দেখো এখন নামকরণ তুমি করবা। আমি চিত্র আঁকতেছি, চিত্রগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আমি চিত্র আঁকতেছি, নামকরণ তুমি করবা। এই দেখো আমি চিত্র এঁকে নাম বলে দিচ্ছি। এই এই আমি একটু নাম বলে দিচ্ছি। এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার ফ্লোয়েম, এটা হচ্ছে তোমার ফ্লোয়েম, ঠিক আছে? এটা তোমার ফ্লোয়েম আর এটা তোমার জাইলেম। শেষ, ফ্লোয়েম জাইলেম, আর কিছু নাই। এখন তোমার কাছে আমার প্রশ্ন, ভাইয়া এই পরিবহন টিস্যুতন্ত্রটার নামটা কি? তোমাকে এখন নামটা বলতে হবে। তাহলে আমি এখানে একটু আবার এখানে চারটা দিয়ে দিচ্ছি। তাহলে সংযুক্ত কি ছিল বলতো? সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়, সমপার্শ্বীয় কি ছিল আবার? মুক্ত বদ্ধ। তাহলে এখান থেকে দেখে দেখে বলো জাইলেম ফ্লোয়েম বাদে আর কিছু নাই। খেয়াল রাখবা আমি কি বলছিলাম, আমি কি বলছিলাম, যদি ক্যাম্বিয়াম না থাকে তাহলে বদ্ধ। খেয়াল করবা ফ্লোয়েম এবং জাইলেমের মাঝে কোনো ক্যাম্বিয়াম নাই। এখানে আমি ক্যাম্বিয়াম লিখছি, তার মানে ক্যাম্বিয়াম নাই। আমি একটু কি তোমাদেরকে কি বলছি, যদি ফ্লোয়েম আর জাইলেমের মাঝে ক্যাম্বিয়াম না থাকে তাহলে বদ্ধ। কিভাবে? যেমন দেখো এটা হচ্ছে আমার জাইলেম, এই হাতটা হচ্ছে আমার ফ্লোয়েম, এই হাতটা হচ্ছে আমার জাইলেম। দেখো জাইলেম আর ফ্লোয়েম আমি এভাবে রাখছি, এভাবে রাখলে তুমি বলবা না আমার হাতের তালুটা বদ্ধ। দেখো একেবারে ক্লোজ। তাহলে ক্লোজ কেন? কারণ জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে কিছু নাই, তাই ক্লোজ, তাই বদ্ধ। তাহলে এখানে কোনো ক্যাম্বিয়াম নাই, আছে, তাই এটা হবে বদ্ধ। তাহলে এটার নাম কি? এটার নাম হবে বদ্ধ। এখন খেয়াল করবা সমদ্বিপার্শ্বীয় হবে না সমপার্শ্বীয় হবে। দেখো আমি কি বলছিলাম, দ্বি মানে কি? দ্বি মানে হচ্ছে ফ্লোয়েম দুইটা। তুমি আমাকে বলো এখানে কি ফ্লোয়েম দুইটা নাকি একটা? এখানে ফ্লোয়েম হচ্ছে একটা। যদি একটা হয় তাহলে সমদ্বিপার্শ্বীয় হবে না, তাহলে কি হবে? সমপার্শ্বীয়। তাহলে এটার নাম হবে সমপার্শ্বীয়। কেন? দুইটা ফ্লোয়েম দুইটা হলে সমদ্বিপার্শ্বীয়, এখানে দুইটা নাকি একটা? একটা, তাই সমপার্শ্বীয়। সংযুক্ত, এই যে এটা সংযুক্ত, সংযুক্ত। শেষ। দেখছো নামকরণটা তুমি ইজিলি পারবা যদি তুমি বেসিকটা স্ট্রং রাখো। এই দেখো বদ্ধ সমপার্শ্বীয় সংযুক্ত, এটা তোমাকে মুখস্থ করতে হয়েছে, হয় নাই। এই এতক্ষণ ধরে যা বুঝাইছি জাস্ট এটা এখানে অ্যাপ্লাই করছি। এখন খেয়াল করো এটার মাঝখানে যদি আমি একটা ক্যাম্বিয়াম দিয়ে দিই, এটার মাঝখানে যদি আমি একটা ক্যাম্বিয়াম দিয়ে দিই, এই দেখো এই এখন দেখো কি আছে, দেখো এখন ক্যাম্বিয়াম আছে। এই এখন যেহেতু ক্যাম্বিয়াম দিয়ে দিছেই ফ্লোয়েম জাইলেম, এখন এটার নাম কি? দেখো যদি ক্যাম্বিয়াম থাকে তাহলে আমি কি বলছি? মুক্ত হবে। কেমনে? এটাই হচ্ছে আমার এই মার্কারটা, হচ্ছে আমার এই মার্কারটা হচ্ছে ক্যাম্বিয়াম। এই মার্কারটা মাঝখানে থাকবে আমার এই যে জাইলেম, এই যে ফ্লোয়েম। দেখো আমি যখন এভাবে রাখবো তখন দেখো এই ক্যাম্বিয়াম থাকার কারণে জাইলেম এবং ফ্লোয়েম কিন্তু বদ্ধ না, মুক্ত। দেখছো এই ক্যাম্বিয়াম থাকার কারণে জাইলেম এবং ফ্লোয়েম হচ্ছে মুক্ত। তাহলে দেখো এটার নাম কি হবে বলতো?
এটার নাম তখন হবে মুক্ত। এখন খেয়াল করো সমপার্শ্বীয় না সমদ্বিপার্শ্বীয়। দ্বি কখন? যদি ফ্লোয়েম দুইটা থাকে। এখানে কি ফ্লোয়েম দুইটা না একটা? তাহলে একটা হইলে সমপার্শ্বীয় সংযুক্ত, শেষ। তাহলে এটার নাম মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত। দেখছো একদম সোজা। এইবার আসো আরেকটা, সেটা হচ্ছে যে তোমার এটা দেখো তো কি হইতে পারে। আমি নামকরণ করে দিচ্ছি। এটা হচ্ছে ফ্লোয়েম, এটাও তোমার ফ্লোয়েম, ঠিক আছে। মাঝখানে এটা হচ্ছে তোমার জাইলেম, এটা তোমার ক্যাম্বিয়াম, এটাও তোমার ক্যাম্বিয়াম। এবার এটার নাম কি হবে সেটাই দেখবো। প্রথমে আসো এটার নাম কি হবে আমরা সেটাই দেখবো। এটার নাম কি হবে সেটা দেখবো। খেয়াল করবা এখানে ফ্লোয়েম একটা, এখানেও ফ্লোয়েম একটা। তাইলে দেখো ফ্লোয়েম কয়টা? দুইটা। তাহলে দুইটা হইলে কি দেখো তো, এটা না সমদ্বি, এটা না দ্বি, দ্বি মানে কি দুই। তাহলে কি দুইটা? ফ্লোয়েম দুইটা। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে সমদ্বিপার্শ্বীয়। এবং এখানে কি আছে? সংযুক্ত। এটা সংযুক্ত না? সংযুক্ত। তাহলে সমদ্বিপার্শ্বীয় সংযুক্ত। এটা কেন বুঝলাম? কারণ ফ্লোয়েম কয়টা? দুইটা। ফ্লোয়েম দুইটা, দুই পাশে দুইটা ফ্লোয়েম, মাঝখানে জাইলেম এবং এখানে আছে ক্যাম্বিয়াম। খেয়াল রাখবা এই ফ্লোয়েম যেটা এটা বাইরের দিকে, আর এই ফ্লোয়েম যেটা সেটা ভিতরের দিকে। দেখো এটা যদি পরিধি হয় মানে বাইরে হয়, এটা হচ্ছে কেন্দ্র মানে ভিতরে। তাহলে এই ফ্লোয়েমটা বাইরের দিকে, এই ফ্লোয়েমটা ভিতরের দিকে। তাই এই ফ্লোয়েমের নাম হচ্ছে অন্তঃফ্লোয়েম যেহেতু ভিতরের দিকে, আর এই ফ্লোয়েমটার নাম হচ্ছে বহিঃফ্লোয়েম যেহেতু বাইরের দিকে। দেখো এই ফ্লোয়েমটা একটু বাইরের দিকে, এই ফ্লোয়েমটা ভিতরের দিকে। ভিতরে মানে অন্ত, তাই অন্তঃফ্লোয়েম। এটা বাইরের দিকে ভিতরে, এটা নাম বহিঃফ্লোয়েম। তো আশা করি তোমরা সমদ্বিপার্শ্বীয়, সমপার্শ্বীয়, মুক্ত, বদ্ধ এই চিত্রগুলো বুঝছো। এটাই হচ্ছে কথা, এটাই ইম্পর্টেন্ট, এগুলো বোঝাটা ইম্পর্টেন্ট। এগুলো এমসিকিউতে আসবে, আশা করি এমসিকিউতে আসলে তুমি পারবা। আশা করি এমসিকিউতে আসলে পারবা। তাহলে আমরা এই সংযুক্তটা শেষ করে ফেললাম। তারপর আছে অরীয়, তারপর আছে কেন্দ্রিক। অরীয় কেন্দ্রিক কোনো কিছু না, আসলে বুঝাচ্ছিল এটাই, সংযুক্তটাই বুঝাচ্ছিল। সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়, মুক্ত, বদ্ধ এগুলোই বুঝাচ্ছিল। বাট এটা কোনো বুঝার কিছু না। অনেকে দেখবা এখানে মুক্ত লাগাই দেয়, অনেকে মুক্ত সমদ্বিপার্শ্বীয় বলে, এটাও কারেক্ট। কেননা আমি মুক্ত বলছিলাম, ক্যাম্বিয়াম থাকলে মুক্ত, এখানে কিন্তু ক্যাম্বিয়াম আছে। তাহলে ক্যাম্বিয়াম থাকাতে এটাকে তুমি চাইলে মুক্তও বলতে পারবা না? কারণ আমি একটু আগে এখানে কি বলছিলাম, মুক্ত কখন বলবা? যদি ক্যাম্বিয়াম থাকে। এখানে কিন্তু ক্যাম্বিয়াম আছে, তো চাইলে এটাকে তুমি চাইলে আরেকটা ওয়ার্ড লিখে মানে মুক্ত লিখতে পারো। বইয়ে যদি মুক্ত থাকে তাহলে কনফিউজ হবে না, কারণ আমি একটু আগে কি বলছি যে ক্যাম্বিয়াম থাকলেই কিন্তু মুক্ত। তো এখানে ক্যাম্বিয়াম আছে, তাহলে এখানে মুক্ত ইউজ করলে খারাপ কিছু হয় না, মানে উল্টাপাল্টা কিছু হয় না, ঠিকই হয়। কারণ ক্যাম্বিয়াম থাকলেও মুক্ত বলা যায়, না বললেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা সংযুক্ত পড়ে ফেললাম, এখন আমাদেরকে পড়তে হবে অরীয়। তো বইয়ে দেখবা অরীয় ডেফিনেশনটা কিরকম দিছে, সংযুক্তর আলাদা, সংযুক্তর উল্টাটা হচ্ছে অরীয়। আমি একটু সহজ করে বলি, অরীয় মানে কি? দেখো, অরীয় মানে হচ্ছে বৃত্তাকার। অরীয় মানে হচ্ছে বৃত্তাকার। দ্যাট মিনস জাইলেম এবং ফ্লোয়েম যেগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি কি হবে, আমি ডেফিনেশনটা বলতেছি, বুঝাই দিচ্ছি। জাইলেম অ্যান্ড ফ্লোয়েম, জাইলেম এবং ফ্লোয়েম যুক্তভাবে না থেকে, একটু খেয়াল করবা, যুক্তভাবে না থেকে মানে জাইলেম এবং ফ্লোয়েম কিন্তু সংযুক্তর মতো
যুক্তভাবে থাকে না, আলাদা আলাদা থাকে। যুক্তভাবে না থেকে ভিন্ন ব্যাসার্ধের উপর বৃত্তাকারে সাজানো থাকে, বৃত্তাকারে সাজানো থাকে, বৃত্তাকারে। এই কথাটা এখন আমি তোমাদেরকে চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিব। জাইলেম এবং ফ্লোয়েম যুক্তভাবে না থেকে ভিন্ন ব্যাসার্ধের উপর বৃত্তাকারে সাজানো থাকে। তাহলে আমি এক কাজ করি, এখানে একটা বৃত্ত আঁকি। তাহলে এটা যদি একটা বৃত্ত হয়, জাইলেম এবং ফ্লোয়েমকে কিন্তু একসাথে দিবা না। যেমন খেয়াল করো, এটা যদি জাইলেম হয় তারপর কিন্তু ফ্লোয়েম দিতে হবে। এটা যদি জাইলেম হয়, এটা হচ্ছে ফ্লোয়েম, ঠিক সেম ভাবে। তারপর আবার জাইলেম দাও, তারপর আবার ফ্লোয়েম দাও, এইভাবে বৃত্তাকারে সাজানো থাকবে। আবার জাইলেম দাও, আবার ফ্লোয়েম দাও। খেয়াল করবা, জাইলেম ফ্লোয়েম বৃত্তাকারে সাজানো আছে। মাঝখানে এটা হচ্ছে কেন্দ্র, মাঝখানে এটা হচ্ছে কেন্দ্র। এটা জাইলেম এবং ফ্লোয়েম যুক্তভাবে আছে না, জাইলেম আলাদা, ফ্লোয়েম আলাদা। যেমন এটার নাম কি? এটার নাম হচ্ছে জাইলেম, এটার নাম কি? এটার নাম হচ্ছে ফ্লোয়েম। খেয়াল করবা, যুক্তভাবে নাই, আলাদা আলাদা আছে, কিন্তু ব্যাসার্ধ কিন্তু সেম না। এখান থেকে যদি আমি এদিকে একটা টান দিই, এটা যে ব্যাসার্ধ, এখান থেকে যদি এভাবে টান দিই, এটা সেম ব্যাসার্ধ না। তাহলে খেয়াল করো, এই ব্যাসার্ধে আছে জাইলেম আর এই ব্যাসার্ধে আছে ফ্লোয়েম। তাহলে তো এটা বলো একই ব্যাসার্ধে আছে জাইলেম ফ্লোয়েম না। এই ব্যাসার্ধে জাইলেম থাকলে এই ব্যাসার্ধে আছে ফ্লোয়েম, তাহলে ভিন্ন ব্যাসার্ধ না। আশা করি বুঝতে পারছো এখানে ভিন্ন ব্যাসার্ধ শব্দটা কেন ইউজ করছে। ভিন্ন ব্যাসার্ধ শব্দটা এই জন্যই ইউজ করছে, কেননা এই ব্যাসার্ধে জাইলেম থাকলেও এই ব্যাসার্ধে ফ্লোয়েম নাই, এই ব্যাসার্ধে ফ্লোয়েম থাকলেও এই ব্যাসার্ধে জাইলেম নাই। তাহলে ভিন্ন ব্যাসার্ধ, তাহলে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে জাইলেম ফ্লোয়েম যুক্তভাবে না থেকে আলাদা আলাদা বৃত্তাকারে থাকে। অরিয় মানে বৃত্তাকার, অরিয় মানে বৃত্তাকার, শেষ শেষ অরিয়। এখন হচ্ছে কেন্দ্রিক। কেন্দ্রিক তো আরো কিছুই না, কেন্দ্রিক কিছুই না। কেন্দ্রিক মানে কি? কেন্দ্র। তো এটা ডিপেন্ড করে দুই ভাগে ভাগ করছে। ধরে নাও কেন্দ্রে কে আছে, ধরে নাও কেন্দ্রে কে আছে, ফ্লোয়েম কেন্দ্রে আছে। ফ্লোয়েম যদি কেন্দ্রে থাকে, আর এখানে ধরে নাও জাইলেম কেন্দ্রে আছে, এখানে জাইলেম কেন্দ্রে, এখানে ফ্লোয়েম কেন্দ্রে। তাহলে আমি যদি চিত্রটা কি, এই দেখো জাইলেম হচ্ছে কেন্দ্রে আর ফ্লোয়েম হচ্ছে পরিধির দিকে, আর এখানে এখানে ফ্লোয়েম কেন্দ্রে, জাইলেম পরিধির দিকে। আর খেয়াল করে এখানে জাইলেম কেন্দ্রে আর ফ্লোয়েম পরিধির দিকে। এটা হচ্ছে কাহিনী, এটাই হচ্ছে কাহিনী। তাহলে খেয়াল রাখবা, এই যে জাইলেম কেন্দ্রে, যেহেতু এই জাইলেম, এই যে এটা হচ্ছে জাইলেম, এই জাইলেম কেন্দ্রে, ঠিক আছে। আর ফ্লোয়েম পরিধির দিকে, এটা পরিধি না, এটা পরিধি না, হ্যাঁ। আর এখানে দেখো, এখানে ফ্লোয়েম কেন্দ্রে, এই ফ্লোয়েম কেন্দ্রে, আর জাইলেম পরিধির দিকে, এই জাইলেম পরিধির দিকে। সো এটার নাম আছে, এটার নাম আছে। যেমন একটু খেয়াল রাখবা, যদি ফ্লোয়েম কেন্দ্রে থাকে, একটু মনোযোগ দিবা, যদি জাইলেম কেন্দ্রে থাকে, যদি এই যে জাইলেম কেন্দ্র থাকে, তাহলে এটাকে বলা হয় হাইড্রোসেন্ট্রিক। কি বলে এটাকে? এটাকে বলে হাইড্রোসেন্ট্রিক। সেন্ট্রিক মানে হচ্ছে কেন্দ্র, হাইড্রো মানে হচ্ছে জাইলেম, জাইলেম কেন্দ্রে, তাই হাইড্রোসেন্ট্রিক। আর ফ্লোয়েম কেন্দ্রে থাকলে এটাকে বলা হয় ল্যাপ্টোসেন্ট্রিক। তাহলে ফ্লোয়েম কেন্দ্রে থাকলে ল্যাপ্টোসেন্ট্রিক, সেন্ট্রিক মানে কেন্দ্র, ল্যাপ্টো মানে ফ্লোয়েম, হাইড্রো মানে জাইলেম, সেন্ট্রিক মানে কেন্দ্র। তাহলে জাইলেম কেন্দ্রে থাকলে এটা হচ্ছে হাইড্রোসেন্ট্রিক।
তাহলে আমরা এই যে পরিবহন টিস্যু তন্তু 3 প্রকার দেখলাম, সংযুক্ত, অরীয় আর একটা হচ্ছে কেন্দ্রিক, এগুলো বুঝাইছি। এখন ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে একটা টেকনিকটা তোমরা শিখবা। এই টেকনিকটা এমসিকিউর জন্য শুরু করে সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই যে সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক বললাম, এগুলো আমরা কোথায় পাবো? সব কোষে কিন্তু সব ধরনের পাবা না। যেমন কাণ্ডে এটা পাইতে পারো, মূলে এটা পাবা, একটা উদ্ভিদে এটা পাবা। তাহলে এক এক উদ্ভিদের কাণ্ডে, এক এক উদ্ভিদের মূলে এক এক রকম ভাস্কুলার বান্ডেল থাকে। যেমন ধরো কাণ্ডে থাকবে সংযুক্ত ভাস্কুলার বান্ডেল, মূলে থাকবে বৃত্তাকার মানে অরীয় ভাস্কুলার বান্ডেল, এটা আরেকটা উদ্ভিদে থাকবে। তাই এটা কোথায় সেটাই আমাকে জানতে হবে। তাই এই টেকনিকটা তোমরা ফলো করবা। এই টেকনিকটা ফলো করলে তোমরা সৃজনশীলও পারবে, এমসিকিউ পারবে। টেকনিকটা কি? তাহলে ভাস্কুলার বান্ডেল কয় প্রকার বললাম? ভাস্কুলার বান্ডেল কয় প্রকার? 3 প্রকার। সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। একটু খেয়াল রাখবা, সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। সংযুক্ত কোথায় পাবা? দেখো, সংযুক্ত পাবা তুমি হচ্ছে কাণ্ডে। একটা উদ্ভিদের কাণ্ড আছে না, কাণ্ড। এখন তোমরা জানো কাণ্ড একবীজপত্রীয় থেকে দ্বিবীজপত্রীয় থেকে। তাহলে আমি এখানে 1 লিখলাম, এখানে লিখলাম 2, 2 এর সাথে এখানে আমি নগ্ন শব্দটাও লিখলাম, নগ্ন। 1 দিয়ে বোঝাচ্ছে একবীজপত্রীর কাণ্ড, 2 দিয়ে বোঝাচ্ছে দ্বিবীজপত্রীর কাণ্ড অথবা নগ্নবীজীর কাণ্ড। দ্বিবীজপত্রীর কাণ্ড, নগ্নবীজীর কাণ্ড। তো মনে রাখবা একবীজপত্রীর কাণ্ডে কোনটা পাবা তুমি? সেটা হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয় সংযুক্ত। বদ্ধ সমপার্শ্বীয় সংযুক্ত। আর এখানে কি পাবা? দেখো এখানে পাবা মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত। তাহলে দ্বিবীজপত্রীর কাণ্ড অথবা নগ্নবীজীর কাণ্ডতে পাবে মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত, একবীজপত্রীর কাণ্ডে পাবে বদ্ধ সমপার্শ্বীয় সংযুক্ত। আদান দিয়ে দিচ্ছে না? আচ্ছা আমি শেষ করে দিচ্ছি, একটু খেয়াল রাখবা। এটার এক্সাম্পলটা মনে রাখবা। এটার এক্সাম্পলটা হচ্ছে ভুট্টা, আর এটার এক্সাম্পল হচ্ছে তোমার সূর্যমুখী। আরেকটা জিনিস একটু মাথায় রাখবা, সেটা হচ্ছে এই যে মুক্ত সমপার্শ্বীয় সংযুক্তগুলো আছে, এগুলা কিভাবে সাজানো থাকে? এগুলা মনে রাখবা, এগুলা সাজানো থাকে কিভাবে? এগুলা সাজানো থাকে বৃত্তাকারে। আর এগুলো কিভাবে সাজানো থাকে? এগুলা সাজানো থাকে বিক্ষিপ্তভাবে। বিক্ষিপ্তভাবে মানে হচ্ছে যে বৃত্তাকারে থাকে না, একটা একদিকে, আরেকটা ওদিকে, আরেকটা ওদিকে, আরেকটা ওদিকে, এভাবে এলোমেলো ভাবে সাজানো থাকে এটা। বাট এটা কিন্তু বৃত্তাকারে সাজানো থাকে, এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে দেখো বদ্ধ সমপার্শ্বীয়, মুক্ত সমপার্শ্বীয় গেল। আরেকটা আছে সেটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। এটা জাস্ট আলাদা করে মনে রাখবা, এক্সাম্পল মনে রাখবা, আর কিছু না। কারণ এখানে দেখবা তোমরা যে সমদ্বিপার্শ্বীয়টা বাদ গেছে, তাই না? সমদ্বিপার্শ্বীয়টা বাদ গেছে, বদ্ধ গেল, মুক্ত গেল। সমদ্বিপার্শ্বীয়র এক্সাম্পল 3টা মনে রাখবা। লাখ দিয়ে, লাখ মনে রাখার টেকনিক হচ্ছে লাখ। লাখের লা দিয়ে, ক দিয়ে কি দেখো, লা দিয়ে হচ্ছে লাউ, লা দিয়ে হচ্ছে লাউ, ক দিয়ে হচ্ছে কুমড়া। লাউ কুমড়া জাতবাই হচ্ছে শশা। তাহলে লাউ কুমড়া শশা, এদের পাবে সমদ্বিপার্শ্বীয়। তাহলে সমদ্বিপার্শ্বীয় লাখ দিয়ে মনে রাখবা, লাউ কুমড়া, এটা জাতবাই হচ্ছে শশা। এই 3টা পাবে সমদ্বিপার্শ্বীয়তে। শেষ। অরীয়, অরীয় তুমি কোথায় পাবে? অরীয় তুমি পাবে মূলে। মনে রাখবা আমাদের যে মূল আছে উদ্ভিদের, মূল একবীজপত্রীয় হতে পারে, দ্বিবীজপত্রীয় হতে পারে। একবীজপত্রী মূল কিভাবে চিনবা, দ্বিবীজপত্রী মূল কিভাবে চিনবা, এটা ইম্পর্টেন্ট। একবীজপত্রী মূল কিভাবে চিনবা, তার মানে একবীজপত্রী মূল এবং দ্বিবীজপত্রী মূলের ভাস্কুলার বিন্যাস কিরকম? অরীয়। অরীয় একটু দেখাইছি না? কি চিনবা কিভাবে?
চিনার উপায় হচ্ছে একবীজপত্রী মূলের জাইলেমের সংখ্যা দেখে বুঝবা। জাইলেমের সংখ্যা 6 এর অধিক। মনে রাখবা, যদি জাইলেমের সংখ্যা 6 এর অধিক হয় তাহলে তুমি চিনে যাবা একবীজপত্রী মূল। তাহলে একবীজপত্রী মূল কিভাবে চিনবা, বা একবীজপত্রী মূল আঁকতে গেলে কি করবা? জাইলেমের সংখ্যা 6 এর অধিক দিবা। আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে কি হবে? জাইলেমের সংখ্যা 6 এর কম, 6 এর কম বা 5 এর কম। অনেক জায়গায় লেখছে 5 এর কম, একই কথা। 6 এর কম বা 5 এর কম, একই কথা। আর একবীজপত্রী মূলের ক্ষেত্রে জাইলেমের সংখ্যা 6 এর অধিক। তাহলে জাইলেমের সংখ্যা 6 এর অধিক দিকে তুমি বুঝতে পারবে এটা একবীজপত্রী মূল। জাইলেমের সংখ্যা 6 এর কম দেখে বুঝতে পারবে এটা দ্বিবীজপত্রী মূল, চিনার উপায়। আর তুমি যদি আঁকতে যাও তাহলে মাথায় রাখবে একবীজপত্রী মূলে যাতে 6 এর অধিক জাইলেম দাও, দ্বিবীজপত্রী মূলে যাতে 6 এর কম জাইলেম দাও, এটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে শেষ। এবার আসো কেন্দ্রিক। কেন্দ্রিক তো দুই ধরনের, একটি হচ্ছে হাইড্রোসেন্ট্রিক, আরেকটি হচ্ছে ল্যাপ্টোসেন্ট্রিক। দেখো ভাইয়া, হাইড্রোসেন্ট্রিকের এক্সাম্পল পরীক্ষায় আসে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসে, মেডিকেলে আসে। এটা হাইড্রোসেন্ট্রিক হচ্ছে তিনটা। একটি হচ্ছে ট্যারিস উদ্ভিদ, তোমরা সবাই চিনো, ফার্নবর্গীয় উদ্ভিদ, ট্যারিস ফার্নবর্গীয় উদ্ভিদ। তারপর আরেকটি হচ্ছে তোমার লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম, এগুলো জাস্ট একটু মাথায় রাখবা। আরেকটি হচ্ছে সিলাজিনেল্লা। এই তিনটা উদ্ভিদে তুমি পাবে হাইড্রোসেন্ট্রিক। ল্যাপ্টোসেন্ট্রিকে কি পাবে? ল্যাপ্টোসেন্ট্রিকে তুমি দুইটা পাবে, একটি হচ্ছে ড্রাসিনা, একটি হচ্ছে ড্রাসিনা, আরেকটি হচ্ছে ইউক্কা। এই দুইটা পাবে। এগুলো হচ্ছে বৈজ্ঞানিক নাম। এটা একটা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম, এটা আরেকটা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম। এগুলো উদ্ভিদের বৈজ্ঞানিক নাম। এই তিনটাতে পাবে হাইড্রোসেন্ট্রিক, এই দুইটাতে পাবে ল্যাপ্টোসেন্ট্রিক। তুমি একটা শিখো, এটা শিখার দরকার নেই, এটা শিখলে এটা শিখার দরকার নেই, এটা শিখলে এটা শিখার দরকার নেই। এগুলো এমসিকিউতে আসবে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসবে। এই জিনিসগুলো কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, তারপর মেডিকেল, এগুলোর জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এই টেকনিকটা ফলো করলেই কিন্তু তুমি বুঝতে পারবে ভাস্কুলার বান্ডেল কোথায় কোনটা থাকে। বুঝতে পারছো? সংযুক্ত থাকবে কাণ্ডতে, অরীয় থাকবে মূলে। একবীজপত্রী কাণ্ডতে এটা বিক্ষিপ্তভাবে থাকবে, দ্বিবীজপত্রী অথবা নগ্নবীজের কাণ্ডতে এটা বৃত্তাকারে থাকবে। অরীয় থাকবে মূলে, একবীজপত্রী মূলে জাইলেমের সংখ্যা 6 এর অধিক দিবা, দ্বিবীজপত্রী মূলে জাইলেমের সংখ্যা 6 এর কম দিবা। এটাই হচ্ছে মেইন কাহিনী। এগুলো জানলেই তুমি মোটামুটি কিন্তু অনেক কিছু শিখে ফেলছো। তুমি কিন্তু এই চ্যাপ্টারের অনেক কিছু শিখে ফেলছো। এখন দেখো, এই চ্যাপ্টারের পরিবহন টিস্যুতন্ত্রের একটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটা সেটা হচ্ছে এক্সার্ক আর একটা হচ্ছে এন্ডার্ক। এটা মানে আমি তোমাকে বুঝে ক্লাস শেষ করে দিচ্ছি। আমি এটা বলে আমি ক্লাসটা শেষ করছি। এক্সার্ক এন্ডার্ক কি? দেখো, এক্সার্ক থাকবে কোথায় এটা আগে জানতে হবে। এক্সার্ক তুমি কোথায় পাবে, এন্ডার্ক কোথায় পাবে, কাকে বলে আমি পরে বলতেছি। এক্সার্ক পাবে তুমি মূলে। কোথায় পাবে? মূলে। আর এন্ডার্ক পাবে তুমি কাণ্ডে। খুবই ইম্পর্টেন্ট এগুলা। এক্সার্ক পাবে মূলে, এন্ডার্ক মানে কাণ্ডে। এখন আমি বুঝাই এক্সার্ক মানে কি। এক্সার্ক শব্দটা বাংলা তুমি পাবা এক্সিট, 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 এক্সার্ক। এক্সিট মানে হচ্ছে বাইরে। আমরা বাইরে বের করলে এক্সিট বলি না? তাহলে এক্সিট মানে হচ্ছে বাইরে। তাহলে দেখো বাইরে কি? বাইরে মানে পরিধি। তাহলে খেয়াল করবা বাইরে মানে কি? বাইরে। এক্সিট বাইরে। বাইরে মানে কি? বাইরে মানে হচ্ছে পরিধি। যদি পরিধির দিকে প্রোটোজাইলেম থাকে, তোমরা এখন বলবা প্রোটোজাইলেম কি। দেখো, গত ক্লাসগুলো যদি না করো তাহলে প্রোটোজাইলেম চিনবা? গত ক্লাসে প্রোটোজাইলেম চিনেছি। আচ্ছা, এখনো বলে দিব, সমস্যা নেই। পরিধির দিকে যদি প্রোটোজাইলেম থাকে তাহলে সেটা হবে এক্সার্ক। দেখো, পরিধি মানে বাইরে। এন্ডার্ক, এন্ডার্ক শব্দটা আছে এন্ডো। এন্ডো মানে কি? ভিতরে। ভিতরে মানে কি? কেন্দ্রে। তাহলে দেখো এখানে আমি লিখতেছি কাণ্ড, কেন্দ্র, কেন্দ্র, কেন্দ্রের দিকে যদি প্রোটোজাইলেম থাকে। প্রোটোজাইলেম যদি কোথায় থাকে? কেন্দ্রের দিকে। কেন্দ্রের দিকে যদি প্রোটোজাইলেম থাকে
কেন্দ্রের দিকে যদি প্রোটোজাইলেম থাকে তখন হবে এন্টার। প্রোটোজাইলেম মেটাজাইলেম মানে আমি বুঝাচ্ছি, আমি গত ক্লাসে বলছিলাম, এগুলা গত ক্লাসগুলোতে বলে আসছিলাম। দেখো এটা জাইলেমের একটা বড় গর্ত, এটা হচ্ছে জাইলেমের একটা বড় গর্ত, এটা হচ্ছে জাইলেমের একটা ছোট গর্ত। এই যে জাইলেমের যে ছোট গর্তটা দেখতেছো এটাই হচ্ছে প্রোটোজাইলেম, এটাই হচ্ছে প্রোটোজাইলেম। তাহলে এই প্রোটোজাইলেম বলতেছি না, প্রোটোজাইলেম হচ্ছে এরকম ছোট গর্ত। আর বড় গর্ত যেটা সেটা কি, সেটা হচ্ছে মেটাজাইলেম। তাহলে জাইলেমের বড় গর্ত মেটা, ছোট গর্ত প্রোটো। তাহলে আশা করি বুঝতে পারছো প্রোটোজাইলেম কি, প্রোটোজাইলেম কি। এক্সাক্ট মানে মূলের ক্ষেত্রে প্রোটোজাইলেম দিবা বাইরে বা পরিধির দিকে, কাণ্ডের ক্ষেত্রে কেন্দ্রের দিকে দিবা প্রোটোজাইলেম। আমি বুঝাই, এটা হচ্ছে একটা বৃত্ত, এখানেও একটা বৃত্ত, বৃত্তের এটা পরিধি, এটা কেন্দ্র, এটা পরিধি, এটা কেন্দ্র। এখন খেয়াল করবা আমি মেটা আর প্রোটো দেখাচ্ছি। এখানে দেখো বাইরে বা পরিধির দিকে প্রোটোজাইলেম, এটা ছোট গর্ত, ছোট গর্তটা আমাকে বাইরের দিকে দিতে হবে। এই দেখো এটা বাইরে মানে এটা পরিধি, এই ছোট গর্ত দিচ্ছি, দেখছো এই ছোট গর্ত, এই ছোট গর্ত, ছোট গর্তগুলো পরিধির দিকে। আর বড় গর্ত, বড় গর্তটা কেন্দ্রের দিকে। তাহলে দেখো কেন্দ্রের দিকে বড় গর্ত, পরিধির দিকে ছোট গর্ত। তাহলে দেখো বাইরে বা পরিধির দিকে প্রোটোজাইলেম, এটা প্রোটোজাইলেম, এটা মেটাজাইলেম। তাহলে প্রোটোজাইলেম বাইরের দিকে হলে সেটা এক্সাক্ট, সেটা হচ্ছে মূলে। তাহলে মূলের ক্ষেত্রে এই ভাস্কুলার বান্ডেলটা এরকম, দেখছো এরকম, পরিধির দিকে প্রোটোজাইলেম, কেন্দ্রের দিকে মেটাজাইলেম। আর এটা উল্টা, কেন্দ্রের দিকে প্রোটোজাইলেম। তাহলে ছোট গর্তগুলো কেন্দ্রের দিকে দিবা, এই কেন্দ্রের দিকে, কেন্দ্রের দিকে ছোট গর্ত দিচ্ছ, আর পরিধির দিকে বড় গর্ত দিচ্ছ। এই জিনিসগুলো তো আঁকতে হবে যখন তুমি সামনে যাবা, যখন তুমি একবীজপত্রী মূলের কাণ্ড প্রস্তুতে থাকবা, একবীজপত্রী কাণ্ডের প্রস্তুতে থাকবা, তখন এগুলো আঁকতে হবে। তাই এখন শিখে দিচ্ছি, এগুলো শিখলে সামনে তোমার ক্লাস একদম ইজি পানিবা। তাহলে শিখে নাও, প্রোটোজাইলেম বাইরে বা পরিধির দিকে বলতে দেখো ছোট গর্ত, ছোট গর্তগুলো পরিধির দিকে, আর ছোট গর্তগুলো এখানে কেন্দ্রের দিকে। এটা পাবে কাণ্ডের ক্ষেত্রে, মনে রাখবা কাণ্ডতে পাবা এটা। আর এই জিনিসটা করতে হবে, এই জিনিসটা করতে হবে কোথায়, মূলের ক্ষেত্রে। মূলের ক্ষেত্রে এটা করবা, কাণ্ডের ক্ষেত্রে এটা করবা। এখানে এখানে আমি আরো দেখাইতে পারতাম, এগুলো গোল করে থাকবে এভাবে, এখানেও থাকবে, এখানেও থাকবে, এখানে একটা জাস্ট দেখালাম, শেষ। তাহলে এই যে পরিবহন টিস্যুতন্ত্র শিখে ফেলছো তোমরা, তোমরা অনেক কিছু শিখে ফেলছো, তোমরা এই চ্যাপ্টারের অনেক কিছু শিখে ফেলছো। পরিবহন টিস্যুতন্ত্র আমাদের শেষ। এই জিনিসগুলা চিত্র আঁকার সময় কত কাজে দিবে এখন বুঝবা। তোমরা এগুলো শিখে ফেলবা, তাহলে আমাদের নেক্সট ক্লাসটা বুঝতে তোমাদের সুবিধা হবে। তো নেক্সট ক্লাসে আমরা পরিবহন টিস্যুতন্ত্র তো শিখে ফেলছি মোটামুটি। নেক্সট ক্লাসে আমরা ত্বকীয় টিস্যুতন্ত্রটা পড়াবো, তারপর আরেকটা আছে বৃত্তি টিস্যুতন্ত্র, তারপর আমরা কিছু চিত্র আঁকবো, চিত্র আঁকলেই শেষ। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আমাদের ত্বকীয় টিস্যুতন্ত্র নিয়ে স্টাডি করবো। তো সে পর্যন্ত সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।